এটা থাকিস ভিতরে থাকিস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসে আমরা হচ্ছে আর্টবোর্ড এবং বেসিক শেপ টুল, সেই সাথে হচ্ছে আমরা দেখব ফিল স্ট্রোক। ওকে, ফিল স্ট্রোক এগুলো নিয়ে কথা বলবো। এত বেশি আর হয়তো বা আলোচনা সম্ভব হবে কিনা জানি না, তারপর আমি চেষ্টা করব সবকিছু আজকে কভার করার জন্য। ওকে, আমরা দেখে নিলাম আজকের ক্লাস টপিকগুলো আসলে আমাদের কি কি আছে। গতকালকে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করেছিলাম, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, সেই যে ডকুমেন্টটা আমরা মূলত নিয়েছিলাম হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের জন্য, তাই না? জি। আচ্ছা, আচ্ছা একটু। আচ্ছা, গতকালকে আমরা হচ্ছে এই ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম, যেহেতু এটা একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, সেখানে হচ্ছে আমরা দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করেছিলাম। এখন এই যে আর্টবোর্ড, আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, আহ, দেখেন আমি যদি তার আগে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই যে আমার সফটওয়্যারটা আমি ওপেন করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছি, এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে আমি যদি পুরো সফটওয়্যারটাকে ক্লোজ করতে চাই, দেন আমরা কোথা থেকে ক্লোজ করবো আসলে? এখান একেবারে থেকে। ডান দিকে কর্নারে ক্লোজ চিহ্ন, তাই না? সবাই দেখতে ও, পাচ্ছি? জি স্যার। জি। জি স্যার। এইখানে জি, এটাতে যদি আমি ক্লোজ করি, দেন এটা কিন্তু পুরো সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আহ, এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করছি, এখানে এই ডকুমেন্টটা দেখেন এইখানে একটা ক্রস চিহ্ন আছে, এর পাশে আরেকটা ডকুমেন্ট আছে, এটাতেও কিন্তু ক্রস চিহ্ন আছে। দেখেন এখানে তার মানে আমি দুইটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি। এখন ওই যে আমরা ব্রাউজারে যখন আহ, হচ্ছে কোনো কিছু সার্চ করি, আমরা ব্রাউজারে একাধিক ট্যাব ওপেন করে সার্চ করি না? ঠিক একই রকম কিন্তু এখানেও আমরা এই সফটওয়্যারের মধ্যে একাধিক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এই ডকুমেন্টগুলো আমরা চাইলে এভাবে মুভ করতে পারি, এভাবে বের করে নিয়ে আসতে পারি, এটাকে ছোট বড় করতে পারি এভাবে। অযথা কেউ আর্টবোর্ডে স্ক্রিনে কেউ লেখালেখি করবেন না, হ্যাঁ? মানে কারো কোনো কিছুতেই ক্লিক করার দরকার নেই, সবাই শুধু চুপচাপ ক্লাসটা শুনতে থাকেন। এভাবে ক্লাসের পরিবেশটা নষ্ট হয়ে যায়। তাই চুপচাপ ক্লাস দেখতে থাকেন, কোথাও ক্লিক করবেন না, হ্যাঁ? এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু এভাবে আর্টবোর্ডটাকে বের করে রাখতে পারি, তাই না? এভাবে মাইনাস করে রাখতে পারি। আবার এটাকে যদি নিয়ে আসি, দেন এটাকেও আমরা কিন্তু চাইলে, এই দেখেন এভাবে কিন্তু কি এগুলাকে কাস্টমাইজ করা যায়, তাই না? এই আর্টবোর্ড গুলা, আর্টবোর্ড না, এটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে আমরা চাইলে এভাবে মাইনাস করে রাখতে পারি। দেখেন এখানে কিন্তু আর কোনো ডকুমেন্ট নাই। তাহলে এখানে যদি আমি চাই, দেখেন এখন এই যে দেখেন বাকি ডকুমেন্টগুলো আমি যদি এখানে দেখি, এই যে এটা একটা, এই যে এটা একটা, ঠিক আছে? এইভাবে ডকুমেন্টগুলো আছে। আবার এই ডকুমেন্টগুলোকে আমি চাইলে কিন্তু এভাবে নিয়ে, এই যে এখানে যখন এরকম দেখাবে, ঠিক এইরকম এই যে ছেড়ে দিলেই কিন্তু এটা আবার সফটওয়্যারের মধ্যে চলে আসলো, ঠিক আছে? অনেকের হয় এরকম, কাজ করতে গিয়ে হয়তোবা ভুলভাল এরকম চাপ পড়ে যায়, তখন হচ্ছে বাইরে চলে আসে। এরপরে যখন এটাকে বড় করে, তখন আবার হচ্ছে টুল, তারপরে কন্ট্রোল প্যানেল, কোনো কিছু খুঁজে পায় না, তখন কিন্তু আসলে এই সব কিছু খুঁজে পাওয়া যাবে না। হুম। এরকম যদি হয়, দেন এটাকে কি করবেন, এই যে এটাকে ছোট করে নিয়ে, দেন এইটাকে এইভাবে সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে ডকুমেন্টগুলো এখানে শো করবে। আমি যদি চাই এখন এটাকে ক্লোজ করে দিব, দেন কি হবে, আমার ওই ডকুমেন্টটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে। এটাকে ক্লোজ করে দিলাম, পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেল। বাট এইখানে আমার কি থাকলো, সফটওয়্যারটা কিন্তু ওপেন থাকলো। আমরা অনেকেই এই কাজটা আমরা বুঝি না বুঝি এই কাজটা করি। যদি কেউ বলে যে এই ফাইলটা এখন ক্লোজ করে দেন, দেন ফাইলটা ক্লোজ না করে কি করে, পুরো সফটওয়্যারটা ক্লোজ করে দেয়।
এটা কখনই করবেন না। একটা সফটওয়্যার দেখেন, এই সফটওয়্যারটা কিন্তু ভারী সফটওয়্যার। এটা যখন আমরা ক্লোজ করি আবার ওপেন করি, হ্যাঁ, সময় লাগে। তো আমরা কি করবো তাহলে, ডকুমেন্ট গুলা ক্লোজ করে দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আবার একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন কাজ করব, একটা জিনিস খেয়াল করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ভেক্টর বেস সফটওয়্যার, এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা যে ভেক্টরটা তৈরি হয়, একটা ভেক্টর গ্রাফিক্স, একটা ভেক্টর ডিজাইন যেটা তৈরি হয়, সেই ডিজাইনটা কিন্তু মূলত, আমি কালকেও বলেছিলাম, এই ডিজাইনটা তৈরি হয় মূলত দুটো এলিমেন্ট দ্বারা। একটা হচ্ছে পাথ, আর একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। একটা পাথ আর একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। পাথ এবং অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমেই কিন্তু ভেক্টর গ্রাফিক্সটা তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিকই রাগ করলো নাকি? ক্লাসের মধ্যে আছি তো, ওই সবকিছু মিলে আর কাজ করতেছিলাম অনেকগুলা, বাড়ি হয়ে গেছে তখনই। জি, সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি জি ওকে, স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে জি স্যার। দিনাজপুর, নীলফামারী কেউ আছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, আছি দিনাজপুর ব্রাঞ্চ থেকে। দিনাজপুর ব্রাঞ্চ থেকে আছেন। জি নীলফামারী ব্রাঞ্চ থেকে। নীলফামারী ব্রাঞ্চ থেকে আছেন। নীলফামারীর কোথায় বাসা আপনার? সৈয়দপুরে। সৈয়দপুর। সৈয়দপুর প্রপারে? জি। সৈয়দপুর প্রপারে? জি। আচ্ছা। না, কেন জিজ্ঞেস করলাম, ওই আহ, আমার ডকুমেন্ট এতক্ষণ ক্লিয়ার হচ্ছিল না তো, তাই ভাবলাম কথা বলি। দিনাজপুর ব্রাঞ্চ। দিনাজপুর ব্রাঞ্চ থেকেও জয়েন করছেন অনেকে, তাই না? আহ, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি খানসামা থানা আমার বাড়ি। আর সৈয়দপুর থেকে খুবই কাছে, খুব বেশি হলে 10 কিলো পশ্চিমে সৈয়দপুর থেকে। এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা। স্যার, খানসামা কোন জায়গায়? জি। খানসামার কোন জায়গায়? খানসামা কোন জায়গায় বলবো? স্যার, খানসামা বললেন না। হ্যাঁ, খানসামাই, পাকের হাট। স্যার, আবার একটু অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া যাবে লিংক? কিসে? অ্যাটেন্ডেন্স। ও, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা, তাই না? আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ক্লাস করতে থাকেন, আমি ক্লাসের শেষের দিকে লিঙ্ক একবার দিয়ে দিব, হ্যাঁ। জি স্যার, দিয়ে দেন স্যার। জি, ক্লাসের শেষের দিকে। আর যদি কেউ যদি থাকেন, ক্লাসের লিঙ্কটা যদি কারো কাছে থাকে একটু শেয়ার করে দিন। সকালে অনেকে হয়তো বা ক্লাস করছেন ডিজিটাল মার্কেটিং এর, তার একটু শেয়ার করে দিন, তাহলেই হবে। স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা। হ্যাঁ, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে। অনেকে আছেন যারা, যাদের কাছে আছে হয়তো অলরেডি, একটু দিয়ে দেন, তাহলে সবাই দিতে পারবে। স্যার, দুইটা শিফটের জন্য আলাদা আলাদাভাবে দুইটা অ্যাটেন্ডেন্স শিট হবে না নাকি একটাই? না, না, একটাই, একটাই, একটাই। তাহলে তাহলে তো স্যার এমনি একটু সমস্যা হইতেছে, অনেকে তো সকালে ক্লাস করে না, ওরা কি করবে তখন? সকালে ক্লাস না করলে রাতে অ্যাটেন্ডেন্স দিবে, রাতে ক্লাস করলে যখনই ক্লাস করুক না কেন অ্যাটেন্ডেন্স দিলেই হবে, একবার দিলেই হবে। মানে আপনারা তাহলে সব শিফটেই দিবেন নাকি? মানে সব অ্যাটেন্ডেন্স শিটে তো আপনাদের প্রোভাইড করবেন নাকি? না হলে তো আমরা, একজন আমাকে কমেন্টে বললো যে সকালে করলেই হয়ে যাবে, বাট আমি তো সকালে ক্লাসই করিনি, আমি কেমনে কি করবো তখন?
ওই তো এখন দিবে, এই যে এখন শেয়ার করতেছে, আপনারা এখান থেকে দিয়ে দেন, তাহলে হবে। স্যার আমি স্যার সকালে স্যার অ্যাটেন্ডেন্স শিটটা স্যার করছি স্যার, পূরণ করছি স্যার, এখনো হ্যাঁ করতে হ্যাঁ হবে স্যার? হ্যাঁ, ওই ওই এই যে অ্যাটেন্ডেন্সের এই যে দিয়ে দিছে, তো এটা কে দিছে? স্যার ইমরান একটা দিছে। কথা জানার ছিল। জি জি। স্যার আমাদের মানে গ্রাফিক্সের সকালের যে ক্লাসটা হবে সেটা কি রাতেও সেম হবে নাকি মানে হ্যাঁ ভিন্ন হ্যাঁ, হবে? একই ক্লাস রিপিট। ও আচ্ছা, যারা থ্যাংক ইউ স্যার। সকালে যারা সকালে গ্রাফিক ডিজাইনের ক্লাস করবেন তাদের রাতে আর ক্লাস হুম। করার দরকার নেই গ্রাফিক্সের। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, এটা আমরা আপনাদের সুবিধার জন্য রাখছি। হ্যাঁ, সকালে যারা রাতে ক্লাস করতে পারে না তাদের জন্য সকালে রাখছি, যারা সকালে করতে পারে মানে যারা জি স্যার। সকালে করতে পারেন তাদের জন্য রাতে আমরা ব্যবস্থা করছি। ঠিক আছে, জি স্যার, একই থ্যাংক ক্লাস ইউ। রিপিট হবে। জি একই ক্লাস রিপিট হবে। স্যার অ্যাটেন্ডেন্স স্যার শিটটা কি এটা কোন এখনের জন্য? ভার্সন? হ্যাঁ হ্যাঁ, এটা সব সময়ের জন্য। শোনেন, অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে আজকে 3 তারিখ, 3 তারিখের জন্য যে কোনো সময় একবার দিলেই হবে, সকালে অথবা রাতে, যে কোনো সময় আপনি। স্যার আমি তো সকালে একবার দিয়েছি। ওকে, আর লাগবে না, একবার দিলেই হবে। আচ্ছা স্যার, স- সেই জন্য স্যার বললাম স্যার। কিন্তু স্যার হ্যাঁ, সকালে তো আমি স্যার ডিজিটাল মার্কেটিং করছি, তাহলে কি কোনো এখন গ্রাফিক সমস্যা ডিজাইনের নেই। জন্য আলাদাভাবে দিতে না হবে? না না না, কোনো সমস্যা নেই, আমরা অ্যাটেন্ডেন্স একটাই নিব। ডিজিটাল করেন আর গ্রাফিক্স করেন, অ্যাটেন্ডেন্স একটাই নিব দিনে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একবার দিলেই হবে। হ্যাঁ, সবাইকে জানিয়ে দিবেন, একবার দিলেই হবে। আচ্ছা, গ্রুপে অনেক বেশি লেখালেখি হচ্ছিল, কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি কিন্তু গ্রুপটা আপাতত আপনাদের পারমিশন অফ করে রাখছি মেসেজ করার। জি স্যার, ভালো করছেন। আহ, না হলে আসলে অনেকেই আমাকে মেসেজ করতেছে, খুব বিরক্ত হচ্ছে অনেকে। সবাই, না আসলে আমি ওপেন রাখছিলাম এই কারণেই যাতে সবাই একটু তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারে। হ্যাঁ, মানে কানেক্টিভিটিটার একটা ব্যাপার আছে। মানে গ্রুপিং হওয়া মানে হচ্ছে অনেক কিছু শেয়ার হতে পারে, বাট এখানেও প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু নিয়ে গ্যাদারিং হচ্ছিল, তাই আমি ক্লোজ করে রাখছি। তো আপনারা যদি চান দেন আপনারা নিজেরাই গ্রুপ করতে পারেন, যদি ডিসকাশন করতে চান সেক্ষেত্রে আপনার নিজেরাই একটা গ্রুপ রেখেন। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি হচ্ছে সবসময় আপডেট দিব, যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি দিয়ে দিব। ওখানে শুধুমাত্র ওটাই থাকবে, দেন আপনাদের জন্য সুবিধা হবে। দিনে একবার করে চেক দিবেন গ্রুপটা। স্যার এরা তো গ্রুপে কথা বলছে আর পার্সোনালিও মানে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, যে হ্যাঁ সবাই মানে অনেক এটা কি বেশি তাদের অনেক বেশি, কমন সেন্স হ্যাঁ নেই অনেক এখানে আমরা বেশি। আজ করতে নাকি তাদের সেটাই স্যার সেটাই। জি স্যার এখানে গ্রুপটা মানে অনলি অ্যাডমিন করে দিলে 5 জন ভালো থাকে, হয়, আপনি এখানে ছাড়া মানে তাদের হ্যাঁ, অন্য এটাই কমন কেউ। করছি, এটাই। সেন্সের খুবই জি অভাব। জি জি, ওটাই করে স্যার দিছি। জি অনেকেরই কমন পার্সোনাল সেন্স গল্প নাই শুরু এই করে ক্ষেত্রে। দিচ্ছে স্যার, জি জি, অনেকে মানে পার্সোনাল বন্ধুদের মার্কেটিং মধ্যে পার্সোনাল করতেছে। গল্প শুরু করে দিচ্ছে। হ্যাঁ, অনেক কিছু করতেছে আসলে, অনেক সবাই তো আসলে সবার মেন্টালিটি একরকম না। এটা আসলে স্যার গ্যাদারিং। আসলে মেন্টালিটি একরকম না হলে জি জি স্যার আসলে এইখানে কিভাবে আসে আসলে? জি কমন সেন্সের তো একটা ব্যাপার থাকে। জি, এটাই সমস্যা। আচ্ছা হোক, তাহলে ওটা আমি আপাতত সলভ করে দিচ্ছি, এটা নিয়ে আর কথা না বাড়াই। তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, ওকে স্যার। ওকে ওকে। আচ্ছা, আমি এখানে আমাদের ক্লাসে স্যার আজকে। আরেকটা কথা বলছিলাম, এটাকে জি একটু স্ক্রিনশট বা ভিডিও করা যেতে পারে, কারণ অনেক সময় একটা সমস্যা থাকতে পারে, বা তাহলে মানে সেটা যদি আবার গ্রুপে দিত স্যার সকালে। সময় তো চলে যাচ্ছে, আপনি না, ক্লাস শুরু করে শোনেন দেন, শোনেন, আমি বলি সবগুলোকে আমি মিউট বলি করে দেন স্যার। আর আমি বলি, ভিডিও রেকর্ড, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড আমার কাছে সংরক্ষণ থাকতেছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে। আমি আপনাদেরকে ভিডিও ক্লাসের রেকর্ডগুলা জি আপনাদেরকে দিব, বাট আমি কিন্তু গ্রুপে দিব না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না। এই কারণে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ক্লাসে এখন বর্তমান অ্যাটেন্ড আছে কতজন? 135 জন। 135 জন আমাদের ক্লাসে অ্যাটেন্ড আছে, মানে যারা প্রকৃতপক্ষে ক্লাস করতে চায় বা কাজ শিখতে চায় তারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন আছে। বাকিরা কিন্তু দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে 800-র উপরে মেম্বার। জি 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 বাকি 700, 700 650 মেম্বার যারা আছে তারা আসলে ক্লাস করুক না করুক, ওরা কিন্তু ওই যে ভিডিও বা এটা সেটা এর জন্য অপেক্ষায় বসে থাকে। আমি আসলে তাদেরকে চাচ্ছি না তারা আমার ক্লাস না করেই ভিডিও রেকর্ড নেই। আমার কথা হচ্ছে যারা ক্লাস নিয়মিত করবে শুধুমাত্র তারাই রেকর্ড পাবে। জি স্যার। আমি 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 গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা আপনাদেরকে এই ক্লাসের চ্যাট বক্সে দিয়ে দিব। ক্লাসের চ্যাট বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে অথবা এখান থেকে নিয়ে ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, বাট ঠিক গ্রুপে, আছে স্যার। ওকে জি, স্যার, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন না। কাল ওকে স্যার। ঠিক আছে স্যার। এর আসলে নিয়ম আমি আগের বন্ধ দিনকে করে আমি দিচ্ছি। আপনাকে বললাম না যে স্যার আমার আব্বু মারা গেছিল, আমি প্রথম থেকে
এক আচ্ছা ঘন্টা আচ্ছা, ক্লাস করতেই পারিনি সমস্যা নেই এই সমস্যা নেই স্যার। সমস্যা নেই সমস্যা নেই, তবে ক্লাসগুলা ভিডিওটা একেবারে লিঙ্ক করে শোনেন, আমি বলি। খুব ভালো। সবাই একটু ঠিক আছে। সাইলেন্ট থাকেন, আমি একটু বলি জি স্যার। যে একটু সাইলেন্ট থাকেন। আহ এইখানে আমরা যারা ক্লাসে আসছি মূলত আমাদের সবার উদ্দেশ্যই হচ্ছে কাজ শেখা, তাই না? যেহেতু শিখতে আসছি, আহ আমি যেহেতু আমার একেবারে, একটা কথা ছিল। জি জি জি, পরে, এখন না, পরে, এখন না। আচ্ছা স্যারেরা সবাই একটু মিউট করে রাখবা, তাহলে স্যারের কথা বলতে সবাইকে মিউট সুবিধা করে হবে। দেন স্যার। স্যারের কথাটা শোনা খুবই দরকার। মিউট রাখেন, সবাই সবাই মিউট রাখেন ভাই। মিউট করেন শোনা যাচ্ছে না কিছু। জি, একটু মিউট রাখেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ, একেবারে আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, আপনারা যারা একেবারে বেসিকে দুর্বল আছেন, হ্যাঁ, কাজ করতে গিয়ে আটকে যান, ঝামেলা হয়, সমস্যা হয়, তারা একটু কষ্ট করে ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন প্রথমের দিকে, হ্যাঁ। এই ক্লাসগুলো যদি আপনারা স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনাদের ওই সমস্যাই থেকে যাবে। সো যারা একেবারে বেসিকে, যাদের খুবই সমস্যা আছে, একেবারে শুরু, হ্যাঁ, হয়তো বা গ্রাফিক্সের তেমন একটা ক্লাস করেন নাই, পান নাই, কোনো একটা সমস্যার কারণে ক্লাস স্কিপ করে গেছেন, দেন আমি বলবো, আমি যেহেতু একেবারে বেসিক থেকে শুরু করছি, আপনারা বেসিকের ক্লাসগুলো যারা প্রয়োজন মনে করেন তারা নিয়মিত অ্যাটেন্ড করবেন। 2 4 5টা ক্লাস বেসিকের উপরে হবে। এই বেসিকটা যদি আপনারা স্কিপ করে যান, দেন আপনারা কিন্তু আবার ধরতে পারবেন না, আপনাদের কাজ করতে গিয়ে আবার সমস্যা হবে, ঠিক আছে? তো আমি চাই আপনারা যারা একেবারে বেসিক যারা শিখবেন, তারা অবশ্যই প্রথমে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন, আর যারা বেসিক পারেন তারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারা চাইলে স্কিপ করতে পারেন। এর পরের যে শিডিউলের যে ক্লাসগুলো আছে, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আছে, আমরা যখন প্রজেক্ট পারফর্ম করব, এই ক্লাসগুলো প্রত্যেক দিন অ্যাটেন্ড করবেন। প্রত্যেক টপিকের উপরে আমরা প্রজেক্ট পারফর্ম করব, কাজ শিখবো, অনেক টুলস শিখবো, এইগুলা ক্লাস আপনারা নিয়মিত করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমি আর কথা না বাড়াই, ক্লাসটা দেখেন। আমি এখন এখানে এই যে আর্টবোর্ড, এই আর্টবোর্ড, এই যে সাদা অংশটা আছে, এই যে ডকুমেন্টের মাঝখানে যে সাদা অংশটা, সেটাকে আমরা বলতেছি আর্টবোর্ড। এই আর্টবোর্ডের জন্য দেখেন টুল বারে, এই যে টুল বারে কিন্তু আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে। সবাই খেয়াল করবেন, আমার মাউসের দিকে তাকাবেন, হ্যাঁ। এখানে একটা আর্টবোর্ড টুল আছে, এই আর্টবোর্ড টুলটাতে যদি আমি সিলেকশন নেই, আমি ক্লিক করি, দেখেন এখানে আমার আর্টবোর্ড গুলো কিন্তু আমি সিলেকশন করতে পারতেছি। এবং এই আর্টবোর্ড গুলোকে আমি কিন্তু এখন চাইলে কাস্টমাইজ করতে পারবো, এটাকে সরাইতে পারবো, হ্যাঁ, অনেক কিছু করতে পারবো। আবার আমি যদি এখন অল্টা বাটনটা চাপলে দেখেন আমার মাউস পয়েন্টটা কিন্তু ডাবল দেখাচ্ছে, ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ডাবল দেখাচ্ছে, খেয়াল করছেন? আমি কিন্তু অল্টা বাটন চাপতেছি। তো এই অল্টা বাটন চেপে আমি কিন্তু আমার এই আর্টবোর্ডটাকে চাইলে কপি করতে পারবো। এই আমি মুভ করতে পারতেছি, এটাকে আবার অল্টা বাটন চাপ দিয়ে যদি আমি এটাকে এখানে রাখি, দেন এটা কিন্তু কপি হচ্ছে। তার মানে কি, আমি এই আর্টবোর্ড টুলটা যদি সিলেকশন করি, আর্টবোর্ড সিলেকশন করলে আমি আমার এই আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করতে পারতেছি। আমি চাইলে এই আর্টবোর্ডটাকে, দেখেন এই আর্টবোর্ডটা সিলেকশন করছি, এই আর্টবোর্ডটা সিলেকশন করার সাথে সাথে কন্ট্রোল প্যানেলের দিকে যদি আমরা তাকাই, একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে যতগুলা টুলস আছে, এই টুলস গুলার কোনো একটা টুলস যদি আমার মাউস পয়েন্টে থাকে, দেন ওই টুলস রিলেটেড যত ধরনের এডিট আছে, এই এডিট সংক্রান্ত সবগুলো অপশন আমরা পাবো হচ্ছে এই কন্ট্রোল প্যানেলে। দেখেন এই প্যানেলটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমরা এইখানে যে টুলসটাই সিলেকশন করব, সেই টুলস রিলেটেড সব ধরনের কাস্টমাইজেশন, সব ধরনের এডিট আমরা এখানে পাবো। তাহলে এই যে আমি এখন আর্টবোর্ডটা সিলেক্ট করছি, এই আর্টবোর্ডটা সাইজ, দেখেন এই আর্টবোর্ডটা এই যে ডিলিট করতে পারবো, তারপরে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারবো, তারপর প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে আরেকটা কপি হবে, দেখছেন অনেক কিছু আছে এখানে, হ্যাঁ। এবং এই আর্টবোর্ডটা কত নাম্বার আর্টবোর্ড সেটা লেখা আছে এখান থেকে। তারপরে হচ্ছে এখানে দেখেন আবার সাইজ আছে, হ্যাঁ। এই যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আমরা চাইলে এখান থেকে আবার এটাকে কম বেশি করতে পারবো। 6 দিলাম, ইন্টার দিলাম, দেখছেন বড় হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারতেছি, আর্টবোর্ড টুলটাকে সিলেকশন নিলে আমরা এই আর্টবোর্ড রিলেটেড যত ধরনের এডিট আছে,
এই এডিটগুলো আমরা কিন্তু করতে পারতেছি খুব সহজে। কপি করতে পারতেছি, এটাকে ডিলিট করতে পারবো, ব্যাক স্পেস দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে, ডিলিট করতে পারতেছি, তাই না? আবার আমরা কি করতে পারতেছি, এই আর্টবোর্ড গুলাকে ধরে মুভ করতে পারতেছি বিভিন্ন জায়গায়। তাহলে এই হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। আমরা আর্টবোর্ড টুলটাকে ব্যবহার করে আর্টবোর্ড রিলেটেড যত ধরনের এডিট আছে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এটা গেল আর্টবোর্ড টুল। এখন একটা জিনিস একটু বলি, আর্টবোর্ড টুলটা আমরা মোটামুটি বুঝে গেছি। এখন আমি বেসিক ক্লাসের মধ্যে আমি এমন না যে সবগুলা টুলস প্রত্যেক দিন আলোচনা করে শেষ করব। আসলে যদি আমরা এভাবে টুলসগুলা, প্রত্যেকটা টুলস ইন্ডিভিজুয়ালি যদি আলোচনা করি, দেন অনেকেরই হয়তোবা মনে থাকবে না, অনেকের হয়তোবা কাজ করতে গিয়ে মনেই থাকবে না। তো আমরা যেটা করব, একেবারে না হলেই না এরকম কয়েকটা টুলস, মানে 4-5টা টুলস নিয়ে একটু আলোচনা করব, যেগুলা কাজ করতে গেলে আমার প্রয়োজন পড়বে। বাট এই টুলসগুলা শেষ করার পরে আমরা প্রজেক্ট পারফর্ম করব। যখন কোনো একটা প্রজেক্ট বানাবো, ওই প্রজেক্টটা পারফর্ম করতে গিয়ে যখন যে টুলসটা ব্যবহার করতে হবে, তখন সেই টুলসটা নিয়ে ওই দিন আলোচনা করব। তাহলে হবে কি, কাজের সাথে সাথে আমরা টুলসগুলো শিখে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন এই দেখেন আমার মাউস পয়েন্টে, সবার আগে আমার মাউস পয়েন্টে যে টুলসটা আছে এখন বর্তমান, এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল। এটার কিবোর্ড শর্টকাট ভি। দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা টুলস এর কিন্তু কিবোর্ড শর্টকাট আছে। আপনারা চাইলে কিন্তু কিবোর্ড শর্টকাট গুলা মুখস্থ রাখতে পারেন। কিবোর্ড শর্টকাট মুখস্থ রাখলে হবে কি, আপনার কাজের ফ্লোটা বাড়বে, আপনি আরো দ্রুত কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনাকে বারবার এখানে গিয়ে টুলস সিলেকশন করতে হবে না। এটা আপনারা চাইলে মুখস্থ করতে পারেন। আবার যদি মনে করেন যে না, এখন মুখস্থ করবেন না, অনেক মুখস্থ করতে হবে, তা নাহলে হয়তো বা মনে থাকবে না, দেন কোনো সমস্যা নেই। আপাতত ম্যানুয়ালি এভাবে টুলস গুলো সিলেকশন করে করে দেন কাজ করেন। এরপর যখন আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন নিজে থেকেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে এইখানে যে টুলসটা আছে, প্রথম যে টুলসটা আমি বলতেছি সেটা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে সিলেকশন করা, যাতে সেই অবজেক্টটাকে সিলেকশন করে সে ওই অবজেক্টটাকে কাস্টমাইজ করতে পারে, ওই অবজেক্টটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। যেমন এইখানে এখন এই মুহূর্তে আমি যে আর্টবোর্ডটা ক্রিয়েট করছি, সেই আর্টবোর্ডে কি কোনো অবজেক্ট আছে? কেউ বলতে পারবেন কোন অবজেক্ট আছে কিনা? না স্যার। না স্যার। অবজেক্ট নাই। অবজেক্ট বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা উপাদান, সেটা টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, শেপ হতে পারে, যে কোনো কিছু। প্রত্যেকটা জিনিসই এক একটা অবজেক্ট বা উপাদান বা কম্পোনেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু নাই, আচ্ছা আমি এইখানে একটা শেপ ক্রিয়েট করলাম। দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এখন একটা অবজেক্ট তৈরি হলো। এটা একটা অবজেক্ট। এখন এই যে অবজেক্টটা তৈরি করলাম, আমি এই অবজেক্টটা আমার মাউস পয়েন্টে দেখেন, মাউস পয়েন্টে এখন কোন টুলটা আছে? সিলেকশন টুল। আমার মাউস পয়েন্টে যখন সিলেকশন টুল থাকবে, তখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারতেছি, মানে আমি এই অবজেক্টটাকে ধরতে পারতেছি। তাহলে এই যে সিলেকশন টুল নিয়ে আমি এটাকে ধরলাম, ধরার পর আমি কি করব? আমি চাইলে এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে পারতেছি, আমি চাইলে এটাকে মুভ করতে পারতেছি, আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারতেছি, তাই না? অনেক কিছু করতে পারবো। আমি চাইলে এটাকে আহ এভাবে ছোট করতেছি, বড় করতেছি, এই যে ছোট বড় করতেছি, হ্যাঁ, আবার এই যে ছোট বড় করতেছি, দেখেন অনেকভাবে ছোট বড় করা যাচ্ছে। তার মানে কি, আমি এই কাজটা করতে পারতেছি সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করার পরে। এই সিলেকশন টুলটা কি করতেছে? পুরো অবজেক্টটাকে সিলেকশন করতেছে। আবার এই টুলটা দিয়ে আমি সিঙ্গেল ক্লিক করে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আবার এইভাবে ড্র্যাগ করেও কিন্তু সিলেকশন করতে পারি। আমি যদি ড্র্যাগ করে কোনো একটা জায়গায় কোনো একটা এরিয়াকে এভাবে ড্র্যাগ করি, দেন ওই এরিয়ার ভিতরে যত অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করবে। ঠিক আছে? তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে এক বা একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারবো। তবে সেটা সিঙ্গেল ক্লিক করেও সিলেক্ট করতে পারি, আবার এভাবে ড্র্যাগ করে এরিয়া একসাথে অনেক এরিয়ার ভিতরে অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেকশন করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি যদি দেখাই আপনাদের, ধরেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আমি এখন সিলেকশন টুলটা নিলাম আমার মাউসে, এই যে ড্র্যাগ করে
দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। তার মানে আমি এই এরিয়াটাকে সিলেক্ট করে দিলাম এইভাবে, এই এরিয়ার ভিতরে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট একসাথে সিলেকশন হয়ে গেল। এখন আমি দেখেন এই অবজেক্টগুলোকে কিন্তু মুভ করতে পারতেছি, ঠিক আছে। আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছি, অনেক কিছু করতে পারবো, মানে আমি আমার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবো। তার আগে আমার প্রয়োজন হচ্ছে সিলেকশন করা। আচ্ছা, এখন এটা গেল, এভাবে ড্র্যাগ করে সিলেকশন করতেছি। এখন আমি যদি একটা একটা করে সিলেকশন করতে যাই তাহলে কিভাবে সিলেকশন? আমি যদি একটা একটা করে অবজেক্ট সিলেকশন করি, দেন আমরা কি করব? এই যে অবজেক্ট আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আরেকটা অবজেক্টে যদি ক্লিক করি, দেন কি ঘটতেছে? এটা সিলেক্ট হচ্ছে, আগেরটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তাহলে একটা সিলেকশন করার পরে বাকিগুলো যখন আমরা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব, অবশ্যই আমরা কি করব? শিফট শিফট। চাপবো। কিবোর্ড থেকে আমরা কি চাপবো? শিফট। একটা সিলেকশন করার পরে শিফট চেপে পরের গুলাতে যেখানে ক্লিক করব, যে অবজেক্টের উপরে ক্লিক করব, সেই অবজেক্টটাই সিলেক্ট হবে, মানে প্লাস হবে, ওটার সাথে ওটা যুক্ত হচ্ছে সিলেকশনটা। ঠিক আছে, এই যে সিঙ্গেল ক্লিক করলাম, প্রথমটা সিঙ্গেল ক্লিক করলেই সিলেক্ট হবে। দেন একাধিক, একের অধিক যখনই আমি অবজেক্ট সিলেকশন করব, অবশ্যই আমি কি করব? শিফট চাপবো। শিফট চাপলেই, শিফট চেপে ক্লিক করলেই বাকি অবজেক্টগুলা সিলেকশন হবে। সিলেকশন টুল নিয়ে আর কোনো কথা আছে আপনাদের? না স্যার। না স্যার। না স্যার। ওকে, আচ্ছা তার মানে আমরা সিলেকশন টুল ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আসি। এরপরে দেখেন একটা টুলস আছে, টুলসটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখানে দুইটা টুলস আছে। আমি যদি দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে আমি দুইটা টুলস পাচ্ছি। এখানে একটা ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। হ্যাঁ, গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে একসাথে একটা গ্রুপ সিলেকশন করবে, এই একটা। আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে সিঙ্গেল সিলেকশন করবে। এখন গ্রুপ সিলেকশন টুলটা আপাতত প্রয়োজন নেই আপনাদের, এটা আপনাদের মাথায় নিতে হবে না। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটার যেহেতু ব্যবহার আছে, বেশ ব্যবহার আছে, অনেকটা ব্যবহার আছে ইলাস্ট্রেটরে, এই জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে একটু আপনাদেরকে কথা বলি। সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা দেখেন, এই সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দুইটা টুলস দেখতে মোটামুটি একই রকম। খেয়াল করছেন আইকনগুলো কিন্তু দেখতে একই রকম। আচ্ছা, একই রকম হওয়ার কারণ হচ্ছে এটা সিলেকশন টুলের কাজ, মানে দুইটার মধ্যে দারুণ একটা মিল আছে। প্রথমটা কি করে? প্রথমটা কিন্তু একটা অবজেক্টের পুরো অংশটাকে সিলেক্ট করতেছে, একটা পুরো অবজেক্টকে সে সিলেকশন করতেছে। বাট এই ডিরেক্ট সিলেকশন টুলটার কাজ হচ্ছে ওই অবজেক্টের স্পেসিফিক একটা অংশকে সিলেকশন করতে পারে। কি করতে পারে? ওই অবজেক্টের স্পেসিফিক একটা অংশকে সে চাইলে সিলেকশন করতে পারে। যেমন এইখানে এই অবজেক্টে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার সাথে সাথে এই অবজেক্টের উপরে চারটা পয়েন্ট দেখা যাচ্ছে। চারটা পয়েন্ট, যে পয়েন্টগুলোকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। আমরা আমি আহ, আমরা আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইলাস্ট্রেটরে যখন আমরা গ্রাফিক্স তৈরি করি, একটা ডিজাইন যখন তৈরি করি, যেটাকে আমরা ভেক্টর গ্রাফিক্স বলতেছি, এই ভেক্টরটা তৈরি হয় মূলত দুইটা উপাদানের সমন্বয়ে। কি কি? একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আর একটা পাথ। কিভাবে? এখানে এই শেপের মধ্যে খেয়াল করেন, আমি আপনাদেরকে এই শেপের মধ্যেই ক্লিয়ার করে দিই। এই যে অবজেক্টটা, এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এই চতুর্ভুজটায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আর একটা পাথ। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্ট কর্নার, এইটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত মাঝখানে যে লাইনটা, সেই লাইনটাকে বলতেছি আমরা পাথ। একটু মনে রাখবেন, এইটা সলিড যে লাইনটা, যেখানে কোনো বিরতি নাই, যেখানে কোনো স্টেশন নাই, যেখানে কোনো অ্যাঙ্কর নাই, সেটাই হচ্ছে, যেখানে কোনো মোড় নাই, সেটাই হচ্ছে পাথ। অর্থাৎ ওই পথ বা রাস্তা আমরা যেটা বলি, রাস্তার কথা বলি না, এই ধরনের রাস্তার মোড়, আর এটা হচ্ছে রাস্তা। তাহলে এই রাস্তাটাই হচ্ছে পাথ, আর এই মোড় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এখন এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই পাথ, এই দুইটার সমন্বয়ে কিন্তু একটা শেপ তৈরি হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে অবজেক্টটা তৈরি করলাম, এই ভেক্টর অবজেক্টে আবার ইলাস্ট্রেশনে, এই ইলাস্ট্রেটর ভেক্টরে দুটা জিনিস আছে। একটা
ভেক্টর অবজেক্টের মধ্যে দুইটা জিনিস, দুইটা পার্ট আছে। একটা ভেক্টর অবজেক্টে একটু ভালো করে খেয়াল করে শুনবেন, হ্যাঁ। একটা ভেক্টর অবজেক্টে দুইটা পার্ট আছে। কি কি আছে? একটা ফিল আর একটা স্ট্রোক। কি আছে? একটা ফিল আর একটা স্ট্রোক। প্রত্যেকটা ভেক্টর এলিমেন্টে দুটো পার্ট থাকে। কি থাকে? একটা স্ট্রোক আর একটা ফিল। আচ্ছা, স্ট্রোক কোনটা? এই মুহূর্তে এই চতুর্ভুজটা এই মুহূর্তে যে অবস্থায় আছে, এই যে ব্ল্যাক লাইন, এই ব্ল্যাক লাইনটা কিন্তু পাথ। স্ট্রোক পাথ না, স্ট্রোক। এই ব্ল্যাক লাইনটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এবার আমি যদি এটার ভিতরে মাঝখানে যদি এই কালার দিই, এই যে কালারটা তৈরি হলো, অর্থাৎ এই পাথের মাঝখানে যে অংশটা, সেটাকে আমরা বলতেছি ফিল। তাহলে এই মানে জমি আর জমির রাইল, জমি জমির রাইল, মাঝখানে এটা জমি আর চারপাশে জমির আল। তাহলে এইটা হচ্ছে একটা ফিল আর একটা স্ট্রোক। তাহলে ভেক্টর গ্রাফিক্সে এই দুটা জিনিস একটু ভালো করে মাথায় রাখতে হয়। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই দুটা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। প্রথমে একটা আলোচনা করলাম, ভেক্টর গ্রাফিক্স তৈরি হয় দুইটা এলিমেন্ট দিয়ে। কি কি? একটা পাথ আর একটা অ্যাঙ্কর পয়েন্ট। এবার একটা ভেক্টর এলিমেন্টের মধ্যে দুইটা পার্ট থাকে। কি কি? একটা স্ট্রোক আর একটা ফিল। আচ্ছা, এই যে অবজেক্টটা, এই অবজেক্টের মধ্যে স্ট্রোক এবং ফিল দুইটাই আছে। এখন এই যে স্ট্রোক এবং ফিল দুইটা আছে, এইটার একটা জিনিস খেয়াল করেন। আমার হচ্ছে টুল বারের দিকে যদি আমি তাকাই, এইখানে একটা পার্ট আছে, এইখানে একটা অংশ আছে, যেখানে দুইটা ছোট ছোট আর্টবোর্ডের মতো আছে, তাই না? এই যে দুইটা আর্টবোর্ডের মতো আছে, এইটাতে দেখেন দুইটা কালারও দেওয়া আছে। উপরের যে অংশটা, উপরের যে স্কোয়ারটা, এটাতে এইটাকে লেখা আছে, দেখেন এখানে বলা আছে ফিল। উপরের অংশটা ফিল, নিচের অংশটাকে বলা হচ্ছে স্ট্রোক। এখন এইখানে দুইটা কালারও ইন্ডিকেট করতেছে, খেয়াল করছেন? দুইটা কালার ইন্ডিকেট করতেছে। উপরেরটাতে সবুজ কালার, নিচেরটাতে ব্ল্যাক কালার। তার মানে কি, আমি যে শেপটা বর্তমানে সিলেকশনে রাখছি, এই শেপের মধ্যে দুইটা পার্ট এখানে কিন্তু আমাকে নির্দেশ করতেছে যে আপনি যে অবজেক্টটা সিলেক্ট করছেন, সেই অবজেক্টে ফিলটাতে সবুজ কালার দেয়া আছে এবং স্টোকে ব্ল্যাক কালার দেয়া আছে। আমি যদি এই স্টোক এই ফিল কালারটা যদি চেঞ্জ করে দেই, দেখেন ওখানেও চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? ফিলের উপরে চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ জি হচ্ছে। স্যার। আচ্ছা, এবার স্টকটা যদি উপরে আমি নিয়েই, স্টকটা উপরে নিলাম, স্টকের উপরে ক্লিক করলে সেটা উপরে আসবে, হ্যাঁ, সিঙ্গেল ক্লিক করলে উপরে আসবে। এবার স্টকটা যদি আমি এখানে দেখেন, স্টকটা কালার চেঞ্জ করতেছি, ওখানেও কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব, ডিজাইন করব, তখন অবশ্যই প্রত্যেকটা অবজেক্টের উপরে আমার স্ট্রোক এবং ফিল এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। আমি যদি এই দুইটা জিনিস না বুঝি, দেন আমি কিন্তু কাজ করতে গেলে বেশ সমস্যায় পড়তে হবে আমাকে। ঠিক আছে? ধরেন আমি এটার কালার চেঞ্জ করতে যাচ্ছি, এন্ড ফিল্ডটা উপরে আছে, আমি কালার চেঞ্জ করতেছি, কিন্তু কোনোভাবেই মাঝখানের কালারটা চেঞ্জ হচ্ছে না। এই সংক্রান্ত সমস্যাগুলোতে পড়তে হবে। তো আমরা যদি ফিল এবং স্ট্রোকটা ঠিক মতো বুঝি, তাহলে কিন্তু এই সমস্যাটা আমরা ওভারকাম করতে পারবো। আমরা এই সমস্যাটাকে আর সমস্যা মনে করব না। ঠিক আছে? এটাই হচ্ছে, এই জন্য আমি আলোচনা করতেছি ফিল এবং স্ট্রোক নিয়ে। আচ্ছা, এখন আমি এটার কালারটা তো এখান থেকে চেঞ্জ করতেছিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে চেঞ্জ ছাড়াও আমি কিন্তু এটার কালারটা এইগুলোর উপরে ডাবল ক্লিক করেও কিন্তু চেঞ্জ করতে পারি। কিভাবে? ধরেন আমি এখানে ফিল কালারটা চেঞ্জ করব। এই যে এই ফিলের উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এই কালার প্যালেটটা চলে আসবে। এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কালার আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? কিন্তু অনেক কালার আছে, দুনিয়াতে যত কালার আছে সব কালারই এখানে আছে। এবং এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আবার কালার কোডও দেওয়া আছে। আমরা যে কালারটা এখানে পিক করতেছি, দেখেন মাউস ক্লিক করতেছি যেখানে, সেখানে কিন্তু একটা কালার কোড চলে আসতেছে। তার মানে কি,
এখানে যেই কালারটি আমরা নিই না কেন ওই কালারের যে কোড সেই কোডটা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে এই কোডটা কপি করে আরেকজনের পাঠাইলে সে কিন্তু এক্স্যাক্টলি আমি যে কালারটা ইউজ করছি সেই কালারটা সেও ইউজ করতে পারবে। এক চুলও 19-20 হবে না, না সম্ভাবনা নাই, তাই না? এটা কালার কোড। অথবা কেউ যদি আমাকে কালার কোড বলে দেয় যে আপনি হচ্ছে আপনার ডিজাইনে এই কালারটা ইউজ করবেন, হ্যাঁ, কালারটা পাঠাইলো না, কালারের নামও বললো না, কিন্তু সে একটা কোড পাঠিয়ে দিল। এই কালারের কোডটা কপি করে আমরা যদি এখানে পেস্ট করি অথবা আমরা যদি লিখে দেই তাহলে কিন্তু আমরা ওই কালারটা পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে এই কালার কোডটা আমরা চাইলে এখান থেকে ইউজ করে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। এখন কালার কোডের ডিজিট কয়টা হয় খেয়াল করছেন? একটা কালার কোডের ডিজিট আমি যেখানে ক্লিক করি না কেন কালার কোডের ডিজিট কিন্তু 6টা। কালার কোডের ডিজিট 6টা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারতেছি, তাই না? এই বারটা থেকে আমরা এভাবে কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা মানে যে এখানে এটা হচ্ছে ধরেন রেড, এখানে রেড রেড, এ পাশে সাদা থাকে, এ পাশে কালো। এক একটা সফটওয়্যারে এক একটা ভার্সনে আবার এক এক রকম থাকে। আপনারা একটু এটাকে ব্যবহার করতে গেলে আপনারা বুঝতে পারবেন। নিজের মতো করে এক্সপেরিমেন্ট চালাবেন, দেখবেন যে আপনারা পারতেছেন কালারটা চুজ করতে। এখান থেকে রেড, তারপরে ডার্ক রেড, এখান থেকে আরো ডার্ক আরো ডার্ক আরো ডার্ক হতে হতে আস্তে আস্তে কালোর দিকে চলে গেছে। আবার এই উপরের দিকে যদি যাই এদিকে আস্তে আস্তে সাদার দিকে গেছে। হুম, ঠিক এরকমই। তো এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, ধরেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করলাম, রেড কালার আসলো। এখন স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে গেলে ঠিক একইভাবে আমি এটার উপরে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে আমি চাইলে আমার পছন্দ মতো কালার চুজ করে এটাতে কালার দিতে পারবো। এখন ফিল এবং স্ট্রোক দুটা জিনিস যেহেতু আমি এখানে পাইলাম, আমি যদি চাই আমি স্ট্রোকটা রাখবো না, আমি চাচ্ছি না এই স্ট্রোকটা রাখি, দেন কি করব? এই যে দেখেন এই প্যালেটটার এই যে স্ট্রোক এবং ফিলের ঠিক নিচে দেখেন 3টা অপশন আছে, 3টা ছোট ছোট আবার আর্টবোর্ড দেওয়া আছে, দেখছেন? ছোট ছোট অপশন দেওয়া আছে। এই 3টাতে দেন প্রথমে হঠাৎ কাশি হচ্ছে কেন জানি আমার। এই প্রথমে যে অপশনটা আছে এটা কিন্তু সলিড কালারের। হুম, প্রথমটাতে সলিড কালার, এটাতে দেখেন আমি যদি মাউস পয়েন্টটা নিয়ে যাই এখানে লেখা উঠতেছে কালার, এর পরেরটা গ্রেডিয়েন্ট, এর পরেরটা নান। তার মানে কি আমি যদি এই নানে ক্লিক করি তাহলে কি হবে? সেটা হাইট হয়ে যাবে। দেখেন এখানে ক্রস চিহ্ন আসছে, তার মানে কি? তার মানে এখানে ক্রস চিহ্ন আছে মানে আমার এই অবজেক্টের মধ্যে এখন স্ট্রোক নাই। ক্লিয়ার? এখানে আর কোনো স্ট্রোক নাই। আমি যদি এখন এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি তার মানে এখানে একটা স্ট্রোক আছে এবং ওই স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট কালার আছে। আমি যদি এটাতে ক্লিক করি তার মানে কি এখানে আমার একটা সলিড কালারের স্ট্রোক আছে। তার মানে আমি এখানে নান করে দিলাম। এবার এইটার উপরে ক্লিক করে আমি যদি গ্রেডিয়েন্ট দেই গ্রেডিয়েন্ট কালার আসবে, সলিড কালারে ক্লিক করলে সলিড কালার আসবে, আর নান করে দিলে কি হবে? ওইটা কোনো কালারই থাকবে না, অর্থাৎ এটা হাইট হয়ে গেল। তাহলে কি হলো? এখন এই যে অবজেক্টটা, এই যে আমি এখানে যে একটা চতুর্ভুজ নিয়েছিলাম, একটা ইলিপস শেপ নিয়েছিলাম, এই অবজেক্টটা কি এখন কি আছে নাকি নাই বলেন তো? স্যার আছে, তবে হাইড অবস্থায় আছে। গুড। এই অবজেক্টটা আছে বাট হাইট হাইট হওয়ার কারণ কি বলেন তো? স্যার ওই যে ফিল কোনো কালার কালার নাই যে, কালার নাই যে। গুড 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 কালার করে দেওয়া হয়েছে স্যার। গুড গুড। কারণ এই অবজেক্টে দৃশ্যমান কোনো কালারই নাই। দুইটা পার্টই আমরা কি করছি? হাইড করে নান রাখছি, করে দুইটা দিছি। পার্ট আমরা নান করে দিছি, মানে কোনো কালার এখানে নাই। নেই। যেহেতু কোনো কালারই নাই সেহেতু এটা পুরাটাই ট্রান্সপারেন্ট। বাট অবজেক্ট কিন্তু এখানে আছে। অবশ্যই আছে, আচ্ছা তাই না? স্যার। যেহেতু আমরা অবজেক্ট তৈরি করছি অবজেক্টটা কিন্তু এখানে আছে, বাট আছে। কোনোটাতেই কালার নেই, অদৃশ্য হয়ে গেছে, তাই না? জি। ওকে, গুড। তাহলে আমরা এখানে কি ফিল আর স্ট্রোক জিনিসটা কি বুঝে গেছি? এখন কোনো সমস্যা আছে কারো? জি স্যার। জি স্যার, না স্যার। না স্যার। ওকে, না স্যার। গুড।
আচ্ছা, এই জিনিসগুলো আসলে প্রথমের দিকে এই সমস্যা জিনিসগুলো নেই। বোঝা খুবই ইম্পর্টেন্ট। এইগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে না পারি দেন আমরা কিন্তু কাজ করতে গেলে পদে পদে আটকে যাব, বিপদে পড়বো। হ্যাঁ, এই জন্য আমি এটা একটু ডিটেলস আলোচনা করতেছি। বোরিং লাগলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বোরিং লাগলে স্কিপ করতে পারেন। আচ্ছা, না স্যার, বোরিং লাগছে না। সেটাই। না স্যার, ঠিক আছে। না স্যার, বোরিং লাগতেছে। ফিডব্যাক দিবেন, হ্যাঁ, সমস্যা নেই, ফিডব্যাক দিবেন, আমি সাদরে গ্রহণ করব। আমার দিক থেকে আমি একদম বিরক্ত হব না। আমি আপনাদের আহ, অবশ্যই মতামতের গুরুত্ব দিব। আর আর একটু যদি দ্রুত যাওয়া যাইতো আর কি, মনে করেন না, বলতেছেন ঠিক আছে, বাট যদি না, ফাস্ট যাইতেন। না, আর ফার্স্ট যাব না। ফার্স্ট যখন যাওয়ার প্রয়োজন পড়বে আমি ফার্স্ট চলে যাব। এই জন্য বললাম যদি কারো মনে হয় যে আমি আপনার সাথে সহমত। জি, যদি মনে হয় যে না স্যার আপনি আপনার গতিতে আগান স্যার। সেটাই, এখানে ওই এক দুইজন হয়তো বা মনে করতে পারে যে আমার আসলে আর যারা ফার্স্ট বলে তারা আগে থেকে পারে দেখে ফার্স্ট বলে, জি, তারা জি, একটু জি, স্কিপ করে গেলে এই জন্যই মেবি বললাম। ভালো হবে। জি, জি, এই জন্য আমি বলতেছি যে জি যারা, স্যার, জি স্যার। জি, যারা পারেন তারা চাইলে স্কিপ করতে পারেন ক্লাসটা, আমি তাদেরকে যারা পারে ক্লাস তারা করতে হবে স্কিপ এমন করুন না, স্যার। তারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা নেই স্যার। স্যার জি, আপনি আপনার গতিতে চলেন স্যার। জি, ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। না, আমি ফার্স্ট যাব, আমি আগে বেসিকটা ক্লিয়ার করে নেই। বেসিকটা ক্লিয়ার, দুই একদিন হয়তো বা একটু সময় লাগবে। এই বেসিকটা ক্লিয়ার করে নিলে আমি দেন যখন প্রজেক্টে আমরা পারফর্ম করব, যখন আমরা ডিজাইন করব, ডিজাইনে যাব, তখন আমরা অবশ্যই ফার্স্ট যেতে পারবো। ঠিক আছে, তখন আর এত স্যার, আলোচনা হবে না। জি, বলেন। আহ, বলতেছি এটা তো হচ্ছে ভেক্টর বেস, মানে ইলাস্ট্রেটর তো ভেক্টর বেস হচ্ছে টুলস। তো জি, হচ্ছে আমরা রাস্টার থেকে ভেক্টর কি বানিয়ে নিতে পারবো, মানে হচ্ছে রাস্টার টু ভেক্টর করা জি, যাবে? জি, 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 অবশ্যই, অবশ্যই। রাস্টার, একটা রাস্টার শেপ বা রাস্টারি এলিমেন্ট অথবা না রাস্টার, মানে যে কোনো কোনো কিছুকে আমরা ভেক্টরে কনভার্ট করতে পারবো, সেটারও অপশন আছে। জি, নাকি আর কোনটা বলতে চাচ্ছেন? না, বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ধরেন আমার একটা হচ্ছে কাজ আমি অলরেডি করছি, হুম, একটা প্রজেক্ট, তো ওইটা তো রাস্টারে কনভার্ট হয়ে গেছে যখন আমি ডাউনলোড করে জি, নিছি। জি, জি, তো হচ্ছে মানে এক্সপোর্ট করে নিছি। আহ, তো ওই প্রজেক্টটাই ধরেন আমি আরেকটা প্রজেক্টে ভেক্টর করতে চাচ্ছি, ওকে, এবং ওইটার মানে আমি বুঝতেছি, একটু শেপটা চেঞ্জ করতে চাচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এটার জন্য আপনি যখন এক্সপোর্ট করতেছেন, আপনি এখানে যখন ডিজাইন করবেন, ডিজাইনটা যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলেই কিন্তু আপনার সেটা রাস্টারে কনভার্ট হয়ে যাবে। এখন ওই রাস্টারটাকে আবার ভেক্টরে কনভার্ট করতে গেলে আপনাকে এইখানে কনভার্ট করতে গেলে দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে আছে এরকম, একটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে আবার নতুন করে বানাইতে হবে, একেবারে নতুন করে সবকিছু বানাইতে হবে, দেখে দেখে কপি করতে হবে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস অপশনের মাধ্যমে আমরা চাইলে ওই ডিজাইনটাকে আবার ভেক্টরে কনভার্ট করতে পারবো। দুইটা জি ওয়ে স্যার, আছে। কিন্তু ইমেজ ট্রেস করলে অনেকটা কালার, তারপরে হ্যাঁ, মানে এগুলো অবশ্যই, একটু অবশ্যই, ইফেক্ট তো করে অবশ্যই, মানে। অবশ্যই হুম। এটা লস করবে, এবং এটা কখনোই 100% থাকবে না। 95% পর্যন্ত কপি করা যেতে পারে যদি সেটার কোয়ালিটি ভালো থাকে, এবং যদি কালার সংখ্যা যদি কম থাকে তুলনামূলক, দেন আমরা এটাকে ওভারকাম করতে পারবো এবং ভালোভাবেই করা যেতে পারে। আর অন্যথায় এটার একমাত্র সমাধান যেটা, সেটা হচ্ছে আবার আপনাকে পুনরায় রিক্রিয়েট করতে হবে। এছাড়া আর কোনো শর্টকাট নাই। না, ধরেন ওইটার আমার তো এআই ফাইল ধরেন আমার কাছে আছেই, যে প্রজেক্টটা আমি করছি। হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে তো আর ভেক্টরের প্রয়োজনই নেই, আপনার ভেক্টর থাকে কিন্তু এগুলো। স্যার ওইটা যে আমি হচ্ছে একটু বাঁকায় নিয়ে মানে আরেকটা প্রজেক্টে ধরেন একটা চকবোর্ডের মধ্যে আমি হচ্ছে ওইটাকে একটু বাঁকায় মানে পিছে একটা ব্যানারের মতো তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওইটা তো যদি আমি এআই ফাইলটা করতে যাই তাহলে মানে অনেকটাই ঝামেলাকর হয়ে যায়। আপনি গ্রুপ আকারে করতে পারেন, এক লক করে করতে পারেন। আপনি যে এলিমেন্ট গুলো লক করে একে একে এটা করতে পারেন জি স্যার। কপি করে। আচ্ছা, আপনি রিসার্চ করতে চাচ্ছেন কোন একটা ডিজাইন, এরকম কিছু? না ধরেন, মানে ধরেন আমার স্কোয়ার সাইজের ডিজাইন, বাট আমি এটাকে লম্বা ডিজাইন করব, লম্বা আহ, ভাবে সাজাবো, এরকম কোনো না কিছু না কি? না না স্যার, এমন না। আসলে আমি হচ্ছে ধরেন একটা মক আপ তৈরি করছি। হ্যাঁ।
মানে যে আমি এবার কিন্তু হচ্ছে আমরা ধরেন একটা ফটোশপে পোস্টার মকআপ তৈরি কিন্তু করেছি। ইলাস্ট্রেটর হবে না, শোনেন, মকআপ কিন্তু ইলাস্ট্রেটর হবে না, মকআপ কিন্তু চলে গেল এবার ফটোশপে। ও আচ্ছা। জি আচ্ছা, আমি স্যার। আপনার আমি বুঝতে পারছি। আপনার না এই মানে আমি বলতে চাচ্ছিলাম ধরেন আমার ওই ইয়েটা তো ধরেন 4 কোণ আছে। হুম। হুম তো আমি যদি এটা ভেক্টরে মানে কনভার্ট করতে পারতাম, তাহলে আমি হচ্ছে ওইটা ইয়ে করতে পারতাম, মানে ওইটার শেপটা আমি একটু চেঞ্জ করতে পারতাম। যেমন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, তারপরে হচ্ছে হুম আমাদের এই যে এখানে ইয়ে টুলটা আছে, কার্ভ করার যে টুলটা আছে, ওইটা দিয়ে ধরেন একটু কার্ভ করে নিতে হুম পারতাম। হুম এইখানে রাস্টারে থাকলে এটা আর হবে না, রাস্টারে থাকলে হ্যাঁ হবে না, হ্যাঁ, ভেক্টরে কনভার্ট করতেই হবে। যদি কনভার্ট করা যেত তাহলে হয়তো না করা না যেত। না, যেমন সরি, এটা হবে না। ফটোশপে হচ্ছে এটা ছিল যে ভেক্টর টু রাস্টার, রাস্টার টু ভেক্টর করা যেত। ওই জন্য আর কি আমি জিজ্ঞেস করলাম যে না 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 মানে না ইলাস্ট্রেটরে এরকম কোনো অপশন না আছে না কি? না না, এরকম কোনো ও অপশন নাই। ঠিক আছে স্যার, আচ্ছা, ধন্যবাদ। তাহলে এইখানে এখন এই অবজেক্টটা ফিল স্ট্রোক দুইটাই অফ আছে। এখন এই স্ট্রোকটাতে আমি ধরেন স্ট্রোক দিলাম। এখন এই স্ট্রোকের পরিমাণ যে পর্যায়ে আছে, এখানে দেখেন 1 পিটি দেওয়া আছে এই স্ট্রোক রিলেটেড স্ট্রোক। দেখেন এখানে আমরা যদি কন্ট্রোল প্যানেলের দিকে তাকাই, এখানে স্ট্রোক লেখা একটা আছে, তারপরে এইখানেও একটা অপশন আছে, এখানে দুটো অপশন আছে দেখেন, এটা কিন্তু ফিল আর একটা স্ট্রোক। এখানেও, এখানে যেরকম আছে ঠিক এরকম এখানেও এটা স্ট্রোক আর একটা ফিল, এখানে অপশন দেওয়া আছে যেখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এখানে কিছু কালার চয়েসেস আছে, এখান থেকে আমরা কালার চুজ করে কালার চেঞ্জ করতে পারবো। অথবা এখানে দেখেন কালার, এই যে চয়েসেস লাইব্রেরি আছে, এই সোর্সেস লাইব্রেরি থেকে আমরা যদি চাই, অনেকগুলা কালার আছে, অনেকগুলা কালার, হিউজ কালার আছে, এখান থেকে আমরা চাইলে কালার ইউজ করতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে ওই একই অপশন আছে স্ট্রোক এবং ফিলের উপরে, সেই সাথে স্ট্রোক রিলেটেড যত ধরনের ফাংশন আছে, এই স্ট্রোক রিলেটেড একটা অবজেক্টের স্ট্রোক রিলেটেড যত ধরনের ফাংশন আছে সবকিছুই আমরা পাবো হচ্ছে এই স্ট্রোক প্যানেলে। দেখেন এই স্ট্রোক প্যানেলের উপর যদি ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন চলে আসছে, অনেক অপশন আসছে। এখানে এই মাথাগুলা রাউন্ড হবে, খেয়াল করেন, এই যে মাথাগুলা রাউন্ড হয়ে গেল। হুম, এটা দিলে এই যে মাথাগুলা কাটা হলো, খেয়াল করেন। আবার এখান থেকে স্ট্রোকের পরিমাণ বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। আবার এই স্ট্রোকটা এখানে যদি আমি এখানে দেখেন সেন্টার থেকে দুই পাশে কিন্তু সমানভাবে বড় হচ্ছে, আমি যদি বাড়াচ্ছি সমানভাবে মাঝখান থেকে বড় হচ্ছে। এখন আমি যদি চাই এখানে শুধুমাত্র ভিতরের দিকে বড় হবে, দেন এটা অ্যালাইন করে দিলাম, এটা এখন শুধুমাত্র ছোট বড় হবে ভিতরের দিকে, বাইরের দিকে আসবে না। আবার বাইরের দিকে দিলে বাইরের দিকে যাবে, এই যে এরকম। তাহলে কি স্ট্রোক রিলেটেড যত ধরনের ফাংশন আছে, যত ধরনের ইডিট আছে, সব ধরনের ইডিট আমরা কোথায় পাবো? এই স্ট্রোক প্যানেলে পাবো। ক্লিয়ার? স্ট্রোক রিলেটেড যত ধরনের ফাংশন আছে সবগুলো আমরা পাবো কোথায়? স্ট্রোক প্যানেলে। আচ্ছা, এইখানে আবার দেখেন একটা ড্যাশ লাইন দেওয়া আছে, এই ড্যাশ লাইনের উপর যদি ক্লিক করি, দেন কি হবে? এই স্ট্রোক গুলা দেখেন ড্যাশ লাইনে পরিণত হয়েছে। এই ড্যাশ লাইনটা আমরা আমরা এখানে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেখেন ড্যাশ লাইনের পরিমাণ কিন্তু কম বেশি হচ্ছে। এখানে গ্যাপ বড় হচ্ছে, ছোট হচ্ছে, এরকম। দেখেন অনেকগুলা ফাংশন আছে, তাই না? এগুলো নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট চালাবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর অনেক কিছু বুঝতে পারবেন। গ্যাপ বাড়াচ্ছি, ড্যাশ বাড়াচ্ছি, গ্যাপ বাড়াচ্ছি, ঠিক এরকম। তাহলে ড্যাশ লাইনও এখানে আছে। তারপরে এখানে আবার স্ট্রোকের মাথাগুলো রাউন্ড করা, কর্নার করা, সবকিছু এখানে পাচ্ছি আমরা। এখানে আমরা স্ট্রোক ছোট বড় করতে পারতেছি। আবার এখান থেকে বেশ কিছু ডিফল্ট সেটিংও আছে, ডিফল্ট কিছু সাইজও এখানে দেওয়া আছে, 14 পিটি, 24 পিটি, 25 পিটি, সবকিছু এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে স্ট্রোকগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। সেই সাথে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ড্যাশ লাইনটা তুলে দিলাম, ধরেন এইটা স্ট্রোক, আমি এটা সেন্টারে রাখলাম। এখন দেখেন এই স্ট্রোক লাইন, এইখানে দেখেন দুইটা লাইন আছে, দুইটা অপশন আছে। এখানে একটা ইউনিফর্ম লেখা আছে, এখানে একটা বেসিক লেখা আছে। আমরা ইউনিফর্মের উপর যদি ক্লিক করি, তার মানে আমার এই লাইনটার আকৃতি কেমন হবে সেইটা এখানে দেওয়া আছে। এটা ইউনিফর্ম অর্থাৎ এটা বেসিক সিস্টেমে আছে।
একেবারে সহজ সরল। এইখানে আরো কয়েকটা অপশন আছে। এটাতে যদি দেই, দেখেন কি হলো, মানে একটা স্ট্রোক লাইনের, একটা লাইনের দুই প্রান্ত চিকন হবে, মাঝখানে মোটা হবে, এখানে যেরকমটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যে এরকম। এটা যদি দেই, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। এখানে কয়েকটা অপশন আছে, ঠিক আছে। এটা আমরা যদি আপনারা যদি সহজ লাইন ক্রিয়েট করি, তো সরল লাইন, সরল রেখা তৈরি করি, দেন এখান থেকে আরো সহজে বুঝতে পারবো। এই যে, এই, এটা লাইনের একটা প্যাটার্ন আর কি। হ্যাঁ, আমরা চাইলে আমাদের মতো করে এটাকে চেঞ্জ করতে পারতেছি, এই আর কিছু না। আচ্ছা, সেই সাথে এখানে ধরেন এটাকে আমি বেসিক রাখলাম, এইখান থেকে দেখেন ব্রাশ ডেফিনেশন আছে। এই ব্রাশ, এটা কিন্তু ব্রাশ অপশন, হ্যাঁ। এটা ব্রাশের সিস্টেম, আর এটা হচ্ছে এই এমনি লাইনের স্টাইল। তো এখানে ব্রাশ থেকে দেখেন অনেকগুলা অপশন আছে, এখানে আমরা এটাকে বেসিকে আসি। এখান থেকে চাইলে আমরা ধরেন এটার উপরে ক্লিক করলাম, দেখেন লাইনটা কিন্তু ওই ব্রাশটার মতো হয়ে গেল, কাটা ছেঁড়া। এই ব্রাশ লাইনটা স্ট্রোকের উপরে ব্যবহার করা যাবে। এই দেখেন, এই যে জিন্স প্যান্টে থাকে না, জিন্স প্যান্টের সেলাই, এই দেখেন। এগুলো কাজ করতে গেলে অনেক সময় যদি প্রয়োজন পড়ে, দেন আমরা এগুলো ইউজ করতে পারবেন। সেই সাথে এগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা যখন কাজ করব, কাজ করতে গিয়ে যখন আমাদের এই ব্রাশ ইফেক্টিভ এটা সেটার প্রয়োজন পড়বে, তখন আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব ডিটেলস। আপাতত দেখাই দিলাম যে একটা স্ট্রোক লাইনের উপর আমরা এই এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা জিনিস আছে, অপাসিটি। হুম, এই অপাসিটিটা আমরা চাইলে এখান থেকে, অপাসিটি কি, একটা আহ, এটা হচ্ছে ভিজিবিলিটিটা কমানো বাড়ানো। এটা অপাসিটিটা হচ্ছে ভিজিবিলিটি কমানো বাড়ানো, ঠিক আছে। এটা যদি আমরা কমাই দিই, দেন এই অবজেক্টের এই অংশটা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। অপাসিটি কমাই দেওয়া মানে ধীরে ধীরে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এর পিছনে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে দেখা যাবে, হ্যাঁ, স্বচ্ছ হয়ে যাবে এটা ধীরে ধীরে, কালারটা হাইট হয়ে যাবে। আবার যদি বাড়িয়ে দিই, দেন এটা পুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অপাসিটি, ভিজিবিলিটি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখানে অ্যালাইন টুল আছে, অ্যালাইন টুল নিয়ে আমি ডিটেলস আরেকদিন আলোচনা করব। তবে এখানে আরেকটা জিনিস একটু না দেখাইলি না, সেটা হচ্ছে অনেকে এই সমস্যাটায় পড়েন। ধরেন আমি এই অবজেক্টটাকে স্ট্রোক দিছি, এটা ছোট করতেছি, দেখেন ছোট করলাম, আরো ছোট করি, কি ঘটলো, আমার স্ট্রোকটা মোটা হয়ে গেছে, তাই না? স্ট্রোকটা মোটা হয়ে গেছে, ফিলটা ছোট হয়ে গেছে। এই সংক্রান্ত সমস্যা অনেকে ডিজাইন করে ফেলছেন, ডিজাইন করার পরে যখন ডিজাইনটাকে ছোট অথবা বড় করতেছেন, সেক্ষেত্রে আপনাদের ডিজাইনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় যদি এরকম স্ট্রোক থাকে, বা কোনো কর্নার যদি ছোট বড় করা থাকে, হ্যাঁ, দেন কার্ভ করা থাকে, তখন কিন্তু আপনাদের অনেকটা সমস্যায় পড়তে হয়, অনেকে এই সমস্যাটা ফেস করেন। তো এই সমস্যাটা উত্তরণের একটাই সহজ উপায়, সেটা হচ্ছে আপনাদেরকে এই ট্রান্সফর্ম অপশনটা থেকে জাস্ট স্কেল কর্নার আর হচ্ছে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এই দুইটা জিনিসের উপরে টিক মার্ক দিয়ে দিবেন। দেখবেন এই এই ধরনের সমস্যাগুলো আর হবে না। আমরা যদি এখন এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসি, আমি এখানে দেখেন ট্রান্সফর্ম থেকে স্কেল কর্নার আর হচ্ছে স্কেল স্ট্রোক ইফেক্ট, এই দুইটার উপরে টিক মার্ক দিয়ে দিছি। এখন যদি আমি এটাকে ছোট করি, দেখেন যত ছোটই করি না কেন, এটার কিন্তু কি হচ্ছে, স্ট্রোক এবং ফিল দুইটা সমানভাবে, মানে স্ট্রোক ফিলের স্কেলেবিলিটি যতটা কমতেছে, স্ট্রোকটাও কিন্তু সমান তালে কমতেছে। হুম, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে অবজেক্টটাকে ছোট বড় করতেছি, মাঝখান থেকে চারদিকে সমানভাবে ছোট বড় হচ্ছে, তাই না? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার জি স্যার।
আচ্ছা জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছি কেউ রেসপন্স করতেছে না, তো আমি আবার ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি। স্যার মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমি এই অবজেক্টটাকে কি করতেছি, আমি অবজেক্টটাকে সমানভাবে মাঝখান থেকে ছোট বড় করতেছি। কিভাবে করতেছি কেউ বলতে পারবেন? শিফট অল্টা প্রেস করে। একটু জোরে বলবেন। অল্টার এন্ড শিফট চেপে। শিফট এন্ড অল্টা প্রেস। গুড গুড। আমরা কোনো একটা অবজেক্টকে সমানভাবে চারদিকে ছোট বড় করতে চাইলে কি করব? শিফট এবং অল্টা চেপে তারপর আমরা এটাকে ছোট বড় করতে পারবো। আচ্ছা, যদি শুধু শিফট চাপি তাহলে কি হবে? এই যে দেখেন, শুধু শিফট চাপলে যেদিকে ঠেলবো সেদিকে ছোট হবে, যেদিকে টানবো সেদিকে বড় হবে, এক পাশে, তাই না? এই যে শিফট চেপে উপরে গেলে উপরে বড় হচ্ছে, আবার এদিকে গেলে এদিকে হচ্ছে, যেদিকে যাব সেদিকে সে যাবে, তাই না? এটা হচ্ছে শুধু শিফট চাপলে। আচ্ছা, এখন আমরা যখন একটা অবজেক্ট ছোট অথবা বড় করি, এটা অবশ্যই আমরা অনেকে আছি কোনো কিছু না চেপে ধরেই অবজেক্টটাকে ছোট বড় করতে চাই। তো এইভাবে যখন আমরা একটা অবজেক্টকে ছোট বড় করি, দেন এটা কি হয়, এটা রেশিওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এটা রেশিওটা কম বা বেশি হতে পারে। এই জন্য আমরা কি করব, সব সময় যে কোনো ধরনের অবজেক্ট, আমি বলতেছি কোনো স্পেসিফিক কোনো শেপ বা কোনো টেক্সট না, যে কোনো অবজেক্ট আমরা যখনই ছোট অথবা বড় করব, অবশ্যই শিফট অল্টার না চাপলেও অ্যাটলিস্ট শিফট চেপে ধরে আমরা ওই অবজেক্টটাকে ছোট বড় করব। তাহলে কি হবে, আমার ওই অবজেক্টের নির্ধারিত যে রেশিওটা আছে সেই রেশিওটা কখনোই নষ্ট হবে না, সেটা বজায় থাকবে, সেটার স্কেলেবিলিটিটা, সেটার হচ্ছে রেশিওটা অক্ষত থাকবে। ক্লিয়ার? কি করব? স্যার শিফট স্যার চাপবো। একটু কথা ছিল। জি। স্যার ওই যে আর ট্রান্সফর্ম দিলে কি হচ্ছে? ও, ট্রান্সফর্ম। আচ্ছা, ট্রান্সফর্ম দিলে হচ্ছে কি, ট্রান্সফর্ম থেকে আমরা যখন টিক মার্ক করে দিচ্ছি, এই যে দেখেন, ট্রান্সফর্ম থেকে এই অপশন দুইটাতে যখন টিক মার্ক করে দিচ্ছি তখন হচ্ছে স্ট্রোকটা ছোট, শেপ ছোট হওয়ার সাথে সাথে স্ট্রোকটাও ছোট হবে, শেপ বড় হলে স্ট্রোকটাও বড় হবে। এটার স্কেলেবিলিটিটা বজায় থাকবে, এটা রেশিওটা ঠিক থাকবে। বুঝছি। স্যার স্কেল কর্নার এটা মূলত কি জন্য করা হচ্ছে বুঝি নাই স্কেল আমি। বুঝেন না? এই যে দেখেন, আমি দেখাই স্কেল কর্নারটা। এই দেখেন, আমি কর্নার গুলা কার্ভ করে দিছি। আমি যদি এখন এটাকে ছোট করি অথবা বড় করি, দেখেন কি হচ্ছে, খেয়াল করবেন। হ্যাঁ, এবার খেয়াল করেন, দেখেন কর্নার গুলো ছোট হয়ে গেছে না? যখন এটাকে ছোট করতেছি তখন কর্নার গুলো দেখেন রাউন্ড হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ এই এই সংক্রান্ত সমস্যায় কিন্তু অনেকেই সমস্যা ফেস করেন, অনেকে সমস্যায় পড়েন, এই ধরনের সমস্যা হয় যে কর্নার গুলো তো আমি এরকম করি নাই, ডিজাইনটা সবগুলো ডিজাইনটা যখন ছোট করছি তখন এরকম রাউন্ড হয়ে গেছে, কর্নার গুলো ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, বা স্ট্রোকটা ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে। এই ধরনের সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, সমস্যাগুলো এড়ানোর জন্য আপনারা অবশ্যই কি করবেন, এই ট্রান্সফর্ম থেকে এই স্কেল কর্নার এবং স্কেল স্ট্রোক এবং ইফেক্ট, এই দুটার উপরে টিক দিয়ে রাখবেন। দেন আপনার ডিজাইন আপনি যতই ছোট বড় করেন না কেন, এটার স্কেলেবিলিটিটা, এটার রেশিওটা কখনোই নষ্ট হবে না আর। বুঝতে পারছেন? জি স্যার। এটাই বলছি। জি, এটাই বলছি, আর কিছু না। আচ্ছা, তো এখন এইটা স্যার হচ্ছে ওই যে জি। স্যার একটু মানে বলতে চাচ্ছিলাম যে এখন ধরেন স্যার ওই যে যে শেপটাই ধরেন এটা বিল করলেন, এখন ওটাতে আমি যদি ম্যানুয়ালি কোনো জায়গায় একটু কাট করতে চাই বা এটা যদি একটু অন্য জায়গায় বাঁকাইতে চাই, তখন সেক্ষেত্রে ওই ট্রান্সফর্ম ওই দুইটা জিনিস সিলেক্ট করা থাকলেও কি মানে কোনো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে? না 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 না, কোনো সমস্যা হবে না। মানে এতে হচ্ছে কি মানে যেদিকেই বাঁকাই না বা যেদিকেই মুভমেন্ট করি না কেন, মানে যে শেপটা যেভাবে আছে ওভাবেই থাকবে। হ্যাঁ, মানে ওভাবেই থাকবে, তখন আর নষ্ট হবে না, কোনোভাবেই নষ্ট হবে না, ওটা জি ওভাবেই স্যার। থাকবে। এটাই হচ্ছে ওটার সুবিধা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। স্যার আরেকটা জিনিস হচ্ছে ড্যাশ লাইন, একটু আগে যে ড্যাশ লাইনটা দিছিলেন, জি। হ্যাঁ ওটা আমি চাচ্ছিলাম সমান ভাগে দেওয়া আর কি। ওই জিনিসটা ড্যাশ আর গ্যাপ এর ডিফারেন্সটা কিছু বুঝাই দিতেন আর কি। মাঝে সমান মধ্যে
এক লাইনের মধ্যে ড্যাশ লাইনটা সমান ভাগে লাগে তো কি ডিভাইডে যে ড্যাশ গ্যাপ 6টা পয়েন্ট আছে, এক একটা পয়েন্ট কি মিন করে? 6টা পয়েন্ট। হ্যাঁ, ড্যাশ লাইনের মধ্যে 2 4 6। ও আচ্ছা আচ্ছা, এগুলা। হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার মানে গ্যাপ তৈরি করবে। এই যে দেখেন, আপনারা এক্সপেরিমেন্ট চালালেই বুঝবেন। হ্যাঁ, এগুলা যখন আপনারা নিজের এক্সপেরিমেন্ট চালাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে এগুলো ছোট বড় করলে। ড্যাশ লাইনের ডিফারেন্স ঘটবে। ড্যাশ ছোট হবে, বড় হবে, স্পেস বড় হবে, আপনার হচ্ছে ড্যাশ লাইনের সংখ্যা বাড়বে, ড্যাশ লাইন একটা থেকে আরেকটা দূরত্ব কম বেশি হবে। এগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করলে বুঝতে পারবেন। স্যার ইলাস্ট্রেটরের কোন ভার্সনটা ব্যবহার করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে? আপডেট ভার্সন ইউজ করা সবসময় ভালো। আপনারা তাহলে আপডেটেড থাকতে পারবেন, এবং আপডেট ভার্সনগুলোতে নতুন নতুন ফিচার আসে তো, দেন আপনারা যদি ওগুলো ইউজ করতে পারেন আপনাদের জন্য আরো পজিটিভ আমি মনে করি। সবসময় আপডেট ভার্সন ইউজ করা উচিত। তবে যদি যেহেতু আপনারা একেবারে শিখতেছেন, বেসিক লেভেলে আছেন, শুরুর দিকে আছেন, আমি মনে করি অ্যাডভান্স লেভেলের যে ভার্সনগুলো আছে সেগুলা ধরেন 25 24 ভার্সনগুলা যদি মনে হয় যে ইউজ করতে গেলে ঝামেলায় পড়বেন, দেন 20টা চালাতে পারেন, কোনো সমস্যা নেই। 20টা অভ্যস্ত হয়ে যান, দেন আপনারা হচ্ছে 24 25 যেটাই চালান না কেন, আপডেট ভার্সন চালান, আপনারা ওই 1 2টা ফিচার অ্যাড হবে, ওই জিনিসগুলো একটু জেনে নেবেন, তাহলে হবে। আর একটা বিষয় হলো স্যার, যখন ডিভাইস তো অনেকের অনেক সাপোর্ট করবে না, অনেক ভার্সন, হ্যাঁ এটাও সেই ক্ষেত্রে, মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, হ্যাঁ এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা যে ভার্সনটা চালাবেন সেটা ইউজ করার অ্যাবিলিটি আপনার ডিভাইসে থাকতে হবে। হুম। একটু গ্রাফিক্স ডিজাইন যেহেতু করবেন, গ্রাফিক ডিজাইন করতে গেলে অবশ্যই আপনার ডিভাইসটা একটু শক্তপোক্ত হলে ভালো হয়। একেবারে কঠিন শক্তপোক্ত হতে হবে বিষয়টা এমন না, মাঝামাঝি পর্যায়ের কিছু একটা হলেই হবে, চালাতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আমাদের ইলাস্ট্রেটরে কি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই ভার্সন কি হয়, মানে আমি যতটুকু শুনেছি ফটোশপে মনে হয় আপডেট ভার্সন গুলোতে এআই হ্যাঁ হ্যাঁ, ফিচার গুলো শুধু আছে। ফটোশপ না, ফটোশপ ইলাস্ট্রেটর দুটাতেই আপডেট ভার্সন আসতেছে, এবং এআই এর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপের। মানে কোনো দিক থেকেই কোনো কিছুই আসলে পিছিয়ে থাকবে না, যেহেতু এআই চলে আসছে। এই এআই জেনারেটেড যে বিষয়টা আছে সেটা সবাই সবার মধ্যে ইনক্লুড হচ্ছে। হ্যাঁ, ঠিক একইভাবে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে, শুধুমাত্র ইলাস্ট্রেটর ফটোশপ না, অ্যাডোবির যে যতগুলো সফটওয়্যার আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, সব ধরনের সফটওয়্যারের মধ্যেই এআই ইনক্লুড করা হচ্ছে। এটা আপডেটের সাথে সাথে এটাও হচ্ছে প্রত্যেকটা ভার্সনের মধ্যে চলে আসবে। ঠিক আছে। আমরা অনেকেই মনে করি যে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, গ্রাফিক ডিজাইন সবকিছু এআই দিয়ে হচ্ছে, এটা সেটা। আসলে এত কিছুই না। দেখেন, এই সবকিছুই পজিটিভলি নিতে হবে। এআই চলে আসতেছে, ওই এআই কে আমরা আমাদের ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে ইউজ করব। তাতে কি হবে, আরো কাজটা সহজ হবে। যে কাজটা করতে গিয়ে সময় লাগতো সেটা সময়টা কমে আসবে, এই আর কিছু না। কিছু ক্ষেত্রে এআই আসলে দরকার আছে স্যার। অবশ্যই সবকিছুতে এআই দরকার আছে। আমাদের কাজটাকে সহজ করে দেয়, আমাদের কাজটাকে সহজ করবে, বাট আমার কাজটা পুরোপুরি এআই কখনোই করতে পারবে না। তাকে অবশ্যই আমার ডিরেকশন দিতে হবে, ওই ডিরেকশন দেওয়ার মতো লোক একটা অন্তত থাকতে হবে। আসছে না, সবকিছুতেই তো হচ্ছে পরিবর্তন হচ্ছে। কৃষি ক্ষেত্রে দেখেন কত সুন্দর সুন্দর মেশিন বের হইছে, কত আগে ধান কাটার সময়, তারপরে ধান লাগানোর সময় কত মানুষ কাজ করতো, এখন আর এত মানুষ কাজ করে বলেন? এখন কত সহজ হয়ে গেছে, নতুন নতুন মেশিন 10 জনের কাজ একজনই করে দিচ্ছে। ঠিক একইভাবে এগুলোতেও ওই সিস্টেমটা অ্যাড হচ্ছে এআই এর মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। আহ, আমরা আলোচনা করলাম স্ট্রোক ফিল, এরপরে আলোচনা করলাম হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এরপরে আলোচনা করলাম হচ্ছে পাথ, অ্যাঙ্কর পয়েন্ট। বুঝছি না বিষয়গুলা সবাই? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন। হ্যাঁ, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা এখনো
কাউন্ট করি নাই, একটু সময় দিবেন। ভাই অ্যাটেন্ডেন্স শিটের কি দিছেন, লিংক দিছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। চ্যাট কোথায় দিছে? বক্স চেক। ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই বুঝছেন, তো একটু লিংকটা দিবেন কেউ। আপনি দয়া করে চ্যাটটা একটু অন করে চেক করবেন। হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া হয়েছে, কার লাগবে জয়েন হয়ে নেন। সবাই ততক্ষণে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, যারা অ্যাটেন্ডেন্স দেন নাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। হ্যাঁ, স্যার আমরা কোনো কাজ করলে কাজগুলো কই জমা দিব? কাজগুলো কই জমা দিবেন? আচ্ছা, এটার জন্য আমি ওয়ে বের করে দিব, সমস্যা নেই। স্যার আমি গ্রুপে জয়েন দিয়ে দিছি, অ্যাপ্রুভ করে দিয়েন। আচ্ছা, রাকিব ভাই কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আপনি তো অনেকগুলো স্ট্রোকে স্টাইল দেখালেন, আমি যদি কোনো একটা পিকচার নিয়ে আসলাম আর চাইলাম যে ওই পিকচারের শেপের মধ্যে স্টাইল রাখতে স্ট্রোকের জন্য, তো যদি ক্লিপিং মাস্ক করি তখন তার স্ট্রোকটা থাকছে না, তখন কি করবো? ক্লিপিং মাস্ক করে স্যার আমি চাচ্ছি যে একটা শেপ নিয়ে আসতে, শেপের মধ্যে স্ট্রোক থেকে অন্য একটা স্টাইল দিতে, স্টাইলগুলো থাকে সেগুলো বাদ দিয়ে। তো যখন আমি ক্লিপিং মাস্ক করবো তখন তার স্ট্রোকটা থাকছে না, তখন কি করবো? ক্লিপিং মাস্ক করলে, আচ্ছা বুঝতে পারছি আপনার কথা। তখন স্ট্রোক দেওয়া যাবে। ক্লিপিং মাস্ক করলে ওই স্ট্রোকটা থাকবে না, এটা স্বাভাবিক। ও আপনার হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে এবং ওইটার উপরে আপনি আবার স্ট্রোক দিতে পারবেন পুনরায়। এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাকে দেখাই, খেয়াল করেন। ও সরি, আমি তো স্ক্রিনশট দিইনি। ধরেন আপনি এরকম স্ট্রোক ডাকলেন, এখন এটার ভিতরে আপনি হচ্ছে ক্লিপিং মাস্ক করবেন, তাই তো? এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাই একটু।
ধরেন এটা। স্যার ওইটা ওইটা উঠাইয়া জড়াইয়া ধরে একটা ছবি উঠাবার কথা জামাই রে, তার হেডে স্যার আচ্ছা পাঠা দেখতেছি। আচ্ছা ধরেন আপনি এটা ক্লিপিং মার্কস করলেন, স্ট্রোকটা চলে মানে গেল, আপনি এটা কথা বলতেছেন না? আচ্ছা একদিন যাবনি সময় করে তোর ওয়ার্ড্রোব স্যার দেখতে। এটাই বলছি। যে আপু হচ্ছে কথা বলছেন কাইন্ডলি একটু মিউট করেন। বৃষ্টি তালুকদার। আচ্ছা, আমি আমি মিউট করে দিচ্ছি সবাইকে। প্রয়োজন না হলে আনমিউট করবেন না, হ্যাঁ? সবাই একটু অ্যালার্ট থাকবেন, যারা ক্লাস করেন, যারা ক্লাস করতেছেন নিয়মিত, সবাই একটু অ্যালার্ট থাকবেন। এই মিউট আনমিউটের ব্যাপারটা একটু নজরে রাখবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হয়, মানে আমার জন্য হেল্প হয়। স্যার প্রয়োজন না হলে কেউ আনমিউট করবেন না। আচ্ছা, এখন আচ্ছা যেটা ঠিক আপনি বললেন সেটা হচ্ছে এই স্ট্রোক দিলেন পরিমাণ মতো, কিন্তু স্ট্রোকটা থাকলো না। আপনি যেটা করবেন, এই ক্লিপিং মার্কস করার পরে আপনি আবার স্ট্রোক দিবেন। হুম। এটার উপরে এখন আপনি যদি ডাবল ক্লিক করেন, এই দেখেন শেপটা সিলেক্ট হলো। এখন আমি স্ট্রোক দিতে পারবো, দেখছেন? এই যে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, এটাতে পুনরায় আপনি আবার স্ট্রোক দিবেন। এখানে স্ট্রোকের জন্য চাইলে আমি স্টাইলও ইউজ করতে পারবো, তাই না স্যার? চাইলে, মানে ওই যে স্ট্রোকের জন্য অনেকগুলো স্টাইল দেখালেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যবহার করতে পারবেন। আচ্ছা এই তো যে, ঠিক একটা আছে স্যার। অ্যাপ্লাই করে দেখান। এখান থেকে সব ব্যবহার করতে পারবেন, এই যে, বুঝছেন? সব কিছু করতে জি পারবেন, সব হবে। স্যার, আরেকবার দেখান। আরেকবার কি? আচ্ছা, রেকর্ডে থাকলো সমস্যা নাই, আবার রেকর্ডটা দেখে নিয়েন, হ্যাঁ? স্যার রেকর্ড গুলা ড্রাইভের একটা ফোল্ডারে থাকবে না নাকি আলাদা আলাদা করে না দিচ্ছেন? শোনেন, আমি আমি বলি আপনাদেরকে, রেকর্ডগুলো আপনারা নিজ দায়িত্বে নিজেদের মতো করে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ? আমি হ্যাঁ। রেকর্ডটা আপলোড দিব ড্রাইভে। ওই ড্রাইভে তো এত জায়গা হবে না প্রত্যেকদিন জমা রাখার। আমি ড্রাইভটা কিন্তু সর্বোচ্চ 48 ঘন্টা রাখবো। ড্রাইভে আগে সর্বোচ্চ 48 ঘন্টা আগের রাখবে। ক্লাসটা কি এই আছে স্যার 48, নাকি ডিলিট করে দিছেন? আমাকে বলতে দেন আগে। ওই 48 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় কালেক্ট করবেন ড্রাইভ থেকে, মানে ডাউনলোড করতে পারবেন। আমি অ্যাক্সেস দিয়ে দিব, ফুল অ্যাক্সেস থাকবে, ডাউনলোড করতে পারবেন। এই 48 ঘন্টা পর কিন্তু আপনি যে কোনো সময় আমি ডিলিট করে দিতে পারি, তখন কিন্তু চাইলেও আমি আর দিতে পারবো না। ক্লিয়ার? স্যার আমি একটু কথা বলি, সেটা হলো আপনি ইউটিউবে আপলোড করে ওই প্রাইভেট লিংক করে দিলেও তো এটাও তো পারেন। হ্যাঁ হ্যাঁ, এটাও আপনি খারাপ বলেন নাই। জি স্যার, ঠিক এটাই আছে ভালো যদি, হয় স্যার, এটাই ভালো হয়। ওকে ওকে ঠিক আছে। লিঙ্কটা আমাদেরকে দিলেন, আমরা লিঙ্ক ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না আপনি যখন লিঙ্কটা দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা সবাই সব যখন দরকার হবে ক্লাসটা তখন পেয়ে যাব, না হলে ড্রাইভে আপলোড দিলেন ডিলিট করলেন তখন আচ্ছা, গিয়ে ঝামেলায় পড়বো গুড আমরা। গুড গুড, আপনার পরামর্শটাও সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বিষয়। আহ ক্লাস কি আমি আজকে বাড়াবো আরো, নাকি শেষ করব? স্যার বাড়ান। হুম, আলোচনা কি আরো বাড়াবো? লাগছে বাড়াইতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, 10টা পর্যন্ত কন্টিনিউ করি। স্যার 10টা পর্যন্ত কন্টিনিউ। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলটা দেখলাম। সেই সাথে এখানে ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে একটু কথা বলি তাহলে, যে যে কটা পারা যায় আর কি। ম্যাজিক ওয়ান টুল আছে, এই ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে, দেখেন উপরে আমি এই যে উপরে যে 4টা টুলস আছে, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক টুল আর একটা হচ্ছে ল্যাসো টুল। এই 4টা টুলের কাজ মূলত সিলেকশন তৈরি করা। এই 4টা টুলের কাজ সিলেকশন করা, সে সিলেকশন করার ওয়েটা আলাদা। এই 4জনেরই কাজ, মানে উদ্দেশ্য হচ্ছে সিলেকশন করা, বাট ওয়েটা আলাদা। কিভাবে? আমরা এটা আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, পুরো একটা অবজেক্ট সিলেক্ট হলো। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ওই অবজেক্টের নির্দিষ্ট কোনো একটা অংশকে আমরা সিলেকশন করতে পারলাম। এখন আচ্ছা, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই যে সিলেকশন করলাম, এই পয়েন্টটা শুধু সিলেকশন হইলো। আমি এই পয়েন্টটাকে এখন চাইলে
নিজের মতো কাস্টমাইজ করতে পারবো, মুভ করতে পারবো, এটাকে আমি রাউন্ড করতে পারবো। হ্যাঁ, এটাকে আমি আহ, অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, আবার এটাকে চাইলে ডিলিট করে দিতে পারবো। তাহলে আমরা কি করতে পারতেছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অবজেক্টের নির্দিষ্ট একটা অংশকে আমরা সিলেকশন করতে পারতেছি। এইভাবে ড্র্যাগ করলাম, এই পয়েন্টটা সিলেকশন হয়ে গেল, ডিলিট করে দিলাম। অথবা এই অংশটাকে আমি চাইলে মুভ করতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের পাওয়ার। আচ্ছা, এখন এই ম্যাজিক টুলের কাজ হচ্ছে কালার রিলেটেড সিলেকশন তৈরি করা, একই কালারের একাধিক অবজেক্টকে সিলেকশন তৈরি করা। কিভাবে, আমি যদি দেখি, ধরেন এটাই অবজেক্ট, এই যে ধরেন এখানে 3 কালারের অবজেক্ট আছে, অনেকগুলো অবজেক্ট আছে। এখন আমি ম্যাজিক টুল দিয়ে যদি সিলেকশন করি, ম্যাজিক টুলটা নিলাম, নিয়ে এই ইয়েলো কালারের উপরে ক্লিক করলাম। দেখেন ইয়েলো কালারের যে কয়টা শেপ আছে সব কয়টা শেপ কি করলো, সে সিলেকশন তৈরি করলো। এই ম্যাজিক টুল মূলত কাজ করে হচ্ছে কালার নিয়ে, একই কালারের একাধিক অবজেক্ট সিলেকশন তৈরি করতে পারে। আমরা যদি অরেঞ্জ কালারের উপরে ক্লিক করি, অরেঞ্জ কালারের শেপগুলো সিলেকশন করলো, ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালারের অবজেক্টগুলো সিলেকশন করলো। এখন এই ম্যাজিক টুলের আবার পাওয়ার আছে, এর আবার রেঞ্জ আছে, আসলে সে কতদূর পর্যন্ত নিতে পারবে এটার আবার সিস্টেম আছে এরকম। এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, দেন এখানে একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলে টলারেন্স নামে একটা অপশন আছে। এই টলারেন্সে দেখেন 20 টলারেন্স দেওয়া আছে, তার মানে সে হচ্ছে সিমিলার, একেবারে সিমিলার 20টা কালার পর্যন্ত সে সিলেকশন তৈরি করতে পারবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি দেখাই, এটা ইয়েলো কালারের শেপ, এইটার একটা কপি করলাম আমি, এখানে কপি করে এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ হয়েছে না একটু, দুটার মধ্যে তফাৎ হয়েছে, এটা একটু ডার্ক করে দিছি। এবার যদি আমি ম্যাজিক টুল দিয়ে এটার উপরে ক্লিক করি, দেখেন এটাও কিন্তু সিলেকশনে চলে আসছে। বাট আমার কিন্তু এটার কালার, এটার চেয়ে একটু ডিফারেন্স, তাই না? ডিফারেন্স হওয়া সত্ত্বেও সেই কালারটা সিলেকশন করতে পারছে কেন? কারণ আমি তাকে পাওয়ার দিছি হচ্ছে 20টা পর্যন্ত, ভেরি সিমিলার 20টা সিমিলার কালার সে সিলেকশন তৈরি করতে পারবে। তাকে মিউট করেন, মিউট করেন। সবার কি একটু কমন সেন্সও নাই? আচ্ছা, ভুলবশত হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন এখানে আমি হচ্ছে 20টা পর্যন্ত তাকে পাওয়ার দিছি, এই জন্য সে ভেরি সিমিলার 20টা কালার সে সিলেকশন করতে পারবে। এখানে যদি আমি তাকে 1 লিখে দেই, 1 যদি বলি, দেন সে কি করবে, একটা কালার ধরতে পারবে। দেখেন এবার কিন্তু তার যে সিমিলার কালারটা ছিল সেটাকে কিন্তু সে ছেড়ে দিছে, সে কিন্তু ধরতে পারতেছে না। কারণ কি, তাকে আমি বলে দিছি যে তুমি একটাই কালার ধরতে পারবা, এই জন্য সে কি করছে, একটা কালার ধরতে পারছে। ঠিক আছে, এটা হচ্ছে তার পাওয়ার। এটা আপনি পাওয়ার যত বাড়াবেন, সে সিমিলার কালারের ততগুলো আইটেম সিলেকশন করতে পারবে। তাহলে এই ম্যাজিক টুলের কাজ হচ্ছে একই কালারের একাধিক অবজেক্ট সিলেকশন করা। ক্লিয়ার? স্যার একটা এবার পিকচার এনে দেখালে ভালো হয়। জি, একটা পিকচার এনে দেখাতে বলতেছে। পিকচার না, পিকচারে তো হবে না, পিকচারে তো কাজ সেখানে করবে না। ক্ষেত্রে হবে শুধু এখানে ভেক্টর যদি থাকে তাহলে করতে পারবে, একাধিক ভেক্টর থাকলে পিকচার তো সেক্ষেত্রে এই ছবি কালার হলে হচ্ছে করা সম্ভব। রাস্টারের কাজ তো ইলাস্ট্রেটরে হবে না। কেন, এই এক্সাম্পলটা মাথায় ঢোকে নাই? জি স্যার ঢুকছে। আরেকটু বুঝালে ভালো হয় স্যার। একই কালারের একাধিক অবজেক্ট সিলেকশন করতে পারে, শুধু এই লাইনটাই মনে রাখেন। একাধিক, একই কালারের একাধিক অবজেক্ট সিলেকশন করতে পারে। তার মানে কি, একই কালারের যত অবজেক্ট থাকুক আমার এখানে, সবগুলো অবজেক্টকে সে এক ক্লিকই সিলেকশন করতে পারবে। আমার শুধু কি করতে হবে, তাকে কালারটা চিনিয়ে দিতে হবে। কিভাবে, আমি এইটার উপরে ক্লিক করলাম, এই অরেঞ্জ কালারের ছোট বড় সবগুলো শেপ সিলেকশন করলো।
আমি ছোট কালারটার উপরে ক্লিক করলাম, তাও কি করলো? একই কাজ করলো। আমি এইটার উপরে ক্লিক করলাম, তাও একই কাজ করলো। তার মানে কি? সে চিনতেছে কি? কালার। সে কালার চিনতেছে। আমি ব্ল্যাকের উপরে ক্লিক করলাম, ব্ল্যাক কালারের যে কটা শেপ আছে সে কটা শেপ সে সিলেকশন করলো। এরপর আমি কি করতে পারবো? এই ব্ল্যাক কালারের অবজেক্ট গুলোকে আলাদা করতে পারবো, ডিলিট করতে পারবো, অথবা আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। তার মানে কি? আমি সিলেকশন করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই কালারের একাধিক অবজেক্ট সিলেকশন করা। ক্লিয়ার? জি স্যার। এখনো ক্লিয়ার না? জি ক্লিয়ার স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কাজ করতে গিয়ে আবার এগুলোর ব্যবহার করব যখন, তখন আবার এগুলা বুঝে যাবে। ঠিক আছে, স্যার বলেন। তো সিলেক্ট করতে পারি কিবোর্ড দিয়ে, হ্যাঁ, মানে বিকল্প এতে সিলেক্ট করতে পারি অবজেক্ট গুলা কিবোর্ড দিয়ে, মানে করা যায় না শর্টকাট স্যার? কি সম্পর্কে জানতে চাইছে? মানে কিবোর্ডের বাটন দিয়ে আর কি, যে কোনো একটা বাটন, মনে হয় এটা কি যেন শিফট না কন্ট্রোল কোনটা যেন দিয়ে সিলেক্ট করে, আচ্ছা, একটা একটা মাউস দিয়ে ধরে ধরে। ক্লিয়ার না জানলে দরকার নাই। এটাই তো সহজ। ম্যাজিক টুলের কিবোর্ড শর্টকাট আছে। আপনি ম্যাজিক টুলের কিবোর্ড শর্টকাটে যেখানে ওয়াই আছে, আপনি জাস্ট কিবোর্ডে ওয়াই ক্লিক করলে আপনার মাউস পয়েন্টে চলে আসবে ম্যাজিক টুল। দেন আপনি যেখানে ক্লিক করবেন, যে কালারের উপরে ক্লিক করবেন, এই কালারের সবগুলো অবজেক্ট সিলেকশন করবে। জি স্যার, ঠিক আছে। না মানে বিকল্প হয়ে আছে, ওইটা আমি একটু হ্যাঁ, মানে বিকল্প জিজ্ঞেস তো করলাম। অনেক কিছুই আছে, আসলে অনেক কিছুই আছে। হ্যাঁ, জি স্যার। ওটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার সময় শিফট ধরে মাল্টিপল কিবোর্ড থেকে শিফট কোনো দিয়ে শেপ করতে সিলেক্ট পারেন। করা যায়। আচ্ছা, ঠিক আছে, এখন একটু সাইলেন্ট থাকেন তাহলে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা টুলস বলি, সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন। ল্যাসো টুলের কাজ ফ্রি হ্যান্ড সিলেকশন। আমি স্কেচ করে এরিয়া সিলেকশন করে দিতে পারি এভাবে। কি করলো? আমি যে এরিয়াটা তাকে সিলেকশন করে দিয়েছিলাম, ওই এরিয়ার ভিতরে যত অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট সিলেকশন হয়ে গেল। দেখেন, আলাদা করে ফেললাম। বুঝছি? জি স্যার। জি ল্যাসো টুলের কাজ একটু হচ্ছে, ক্লিয়ার করে দেন স্যার। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এভাবে। এই যে, তার মানে ওই আমি আমার ইচ্ছা মতো এরিয়া তাকে সিলেকশন করে দিব, ওই এরিয়ার ভিতরে যা থাকবে সবকিছুই সিলেক্টেড হবে। ক্লিয়ার? জি স্যার। ঠিক জি আছে, স্যার। আমি আজকে এই 4টা টুলসই রাখলাম। হ্যাঁ, বাকি আলোচনা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, এবং আমরা নেক্সট ক্লাসে একটা প্রজেক্টও পারফর্ম করব। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আমি ক্লাসটা স্যার আজকে একটা এখানে প্রশ্ন ছিল রাখতেছি। কারো কোনো প্রশ্ন যদি থাকে দেন করতে পারেন, এক স্যার। মিনিটে এক দুটো প্রশ্ন নিব। জি, স্যার বলেন। বলতেছি ওই যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই বুঝছেন, তো ওই যে মাত্র লিংক দিল, তো এটাই করছে, এখন অ্যাডমিন অটো অ্যাপ্রুভাল অটো আছে অটো নাকি? আপনি অ্যাড হয়ে গেছেন। ওকে স্যার। স্যার আর একটা এই কথা ছিল মানে স্যার। ক্লাসের ভিডিওটা স্যার রেকর্ড, এইটার আজকে বিষয়ে একটু বলতেন, এটা তো আচ্ছা, আমি জানি না তো। ভিডিও রেকর্ড নিয়ে কোনো কথা হবে না। ভিডিও রেকর্ড আজকে যে রেকর্ডটা, সেই রেকর্ডটা আগামীকাল ক্লাসে পাবেন। ক্লাসের চ্যাট বক্সে দিব আমি, জুম স্যার মিটিং এ। একটা কথা ছিল স্যার। গতকালকে স্যার ক্লাসটা না, গতকালকের ক্লাসটা স্যার তেমন একটা প্র্যাকটিস ইফেক্টিভ ছিল করতে না। লেট হয়ে একটু যায় একটু স্যার। এক এক করে কথা বলেন, একটু একটু আমাকে বলতে দেন, এক এক করে শেষ করি। স্যার স্যার বলছিলাম স্যার, আমরা আজকে ক্লাসে 31 জনের মতো অন্য একটা লিঙ্কে বসে আছিলাম, যেখানে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম স্যার। আমরা আপনারা খুবই শোনেন। মানে হতাশ আচ্ছা ছিলাম। আচ্ছা, এটা যদি এটা একটু আমি বলতে প্রতিদিনই দিই। ক্লাসের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতেন ক্লাস শুরু হওয়ার আমি আগে। আমি আমি আমাকে বলতে দেন। আমি বুঝছি আপনার প্রশ্ন, বুঝছি, আমাকে বলতে দেন। সেটা হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন তো? জি স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড থাকেন তাহলে দেখবেন ওইখানে পিন করা আছে, একটা পোস্ট পিন করা আছে। সেই পিনটা অবশ্যই খেয়াল করবেন। আমি যা কিছুই পোস্ট করি না কেন সেটা পিন করা থাকবে। আপনাদের চ্যাট বক্সের একবার উপরে দেখবেন, এটা পাবেন। আপনি এখন আছেন, এই দেখেন,
আমি খেয়াল করেন, আমি সবাইকে দেখাই দিই একটু, সবাই খেয়াল করেন। এই যে আমি এখন গ্রুপে জি আছি, স্যার দেখ হয়ে গেল, এই যে এটা আমাদের গ্রুপ, তাই না? জি স্যার আচ্ছা, এটা গ্রুপ। এইখানে দেখেন, এই যে উপরে দেখেন, এই যে পিন দেখছেন, পিন দেখছেন, সবাই কি দেখতে দেখতেছেন? পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এই পিনের উপর ক্লিক করবেন। এই পিনের উপরে ক্লিক করলে আপনি আমার এই পোস্টটা পেয়ে যাবেন। দেখাই, এই যে দেখেন, এই পিনের উপরে ক্লিক স্যার করার আপনার সাথে সাউন্ড সাথে শোনা যাচ্ছে না। আমার সাউন্ড শোনা যায় না। স্যার সাউন্ড পাচ্ছি না। আচ্ছা আচ্ছা হ্যালো জি স্যার। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন না? শুনতে শুনতে পাচ্ছি স্যার পাচ্ছি। এখন। স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা, সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, এবার দেখেন, আমি আবার আপনাদেরকে একটু বলি। যারা আছেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমি যদি কখনো কোনো পোস্ট করি, সেই পোস্টটা পিন করা থাকবে। আবার বলে দিচ্ছি, পিন করা থাকবে। এই যে দেখেন, গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকে এই পিনটার দিকে তাকাবেন। দেখছেন? দেখা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পিনের উপরে ক্লিক করলেই আমার পোস্টটা, মানে যেখানে থাকুক না কেন, আপনি আমার পোস্টে চলে যাবেন। এই পোস্টটা দেখেন আমি এখানে দিয়ে রাখছি, ডে শিফটে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত। এই গ্রাফিক ডিজাইনের এই যে আইডি হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে এইটা। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, সকালের ক্লাস হচ্ছে এটা আইডি, এটা পাসওয়ার্ড। আর নাইট শিফটে এই গ্রাফিক ডিজাইন, জিডিতে হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর ডিএমতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। গ্রাফিক ডিজাইনের পাসওয়ার্ড হচ্ছে এটা, এই যে আইডি হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। আমি এটা দিয়ে রাখছি লিস্ট। হ্যাঁ, এই লিস্ট ধরে আপনারা হচ্ছে ঢুকবেন। ক্লিয়ার? আচ্ছা স্যার, ডিওয়াইডি এটা মানে কি স্যার? এখানে আমাদের যে এটা বুঝতে পারছি না। আপনি ডিওয়াইডি স্টুডেন্ট ছিলেন? না, ডিওয়াইডি এটা মানে কি বুঝতে পারছি না এটা। আপনি এতদিন পরেই কথাটা জিজ্ঞেস করলেন? আপনি 3 মাস ক্লাস করছিলেন? ক্লাস করেছি হ্যাঁ স্যার। আপনি স্যারকে কখনো জিজ্ঞেস করেন নাই? না স্যার। এটা আপনি ডিপার্টমেন্ট অফ ব্রাঞ্চের স্যারকে ইউথ ফোন দিয়ে এখন জিজ্ঞেস ডেভেলপমেন্ট। করবেন। আপনি অনেক বড় এটা ভুল করছেন। আপনি স্যার ডিওয়াইডি আমি 3 মাসের বলতে ক্লাস চাই, শেষ করছেন, আপনি ডিওয়াইডির ফুল মিনিং এখনো জানেন না। আপনার ডিপার্টমেন্ট অফ উচিত ছিল, ইউথ ডেভেলপমেন্ট। আপনি ডিওয়াইডি মিনিংটা আপনার ব্রাঞ্চের স্যারের কাছে ফোন দিয়ে এখন শুনবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার গতকালকে লিঙ্কটা কোথায় স্যার পাবো? না, ওই আইডি গতকালকের পাসওয়ার্ড ক্লাসের লিঙ্ক আমি এখনো দেই নাই। আমার মনে হয় না গতকালকের ক্লাসের লিঙ্ক প্রয়োজন পড়বে। গতকালকে তেমন একটা ইফেক্টিভ আলোচনা ছিল না, একেবারে বেসিক আলোচনা প্রতিদিন ছিল, কি স্যার যেটা ওই আইডি শুধুমাত্র পাসওয়ার্ড ডকুমেন্ট স্যার সেটআপ সেম ছিল। থাকবে? হ্যাঁ আইডি পাসওয়ার্ড কি স্যার প্রতিদিন সেম থাকবে নাকি আপনি হ্যাঁ, চেঞ্জ একই করে জিনিস, দিবেন? একই জিনিস, একই একই থাকবে প্রত্যেক দিন। স্যার ঠিক আছে ঠিক আছে স্যার একটু একটা বলুন। কোশ্চেন ঠিক ছিল আছে। জি, যে আমি যদি একটা ইমেজ যদি আমি এখান থেকে, মানে স্যার কোন একটা গিগ ইমেজ যদি আমি ক্রিয়েট করি ইলাস্ট্রেটর থেকে, গিগ ইমেজ নিয়ে আজকে পরে কথা বলবো না। ও জি স্যার, ওকে স্যার। না, আমরা যে লেভেলে আছি এই লেভেলের প্রশ্ন থাকলে বলেন, না হলে আর অন্য লেভেলে যাব না। না স্যার স্যার এইদিকে স্যার কোনো কালকে সমস্যা নাই। দেখাইছিলেন না স্যার ওই যে ইলিস্ট্রেটরে জি, এডিটে গিয়া তারপরে স্যার মাই সেটিংস এ গিয়া স্যার ওই যে ও কি জানি বলে কাজটা। আচ্ছা, এডিটে গিয়া আপনার হচ্ছে কালকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। এই যে লেখা আছে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড, এখান থেকে আচ্ছা আপনি আচ্ছা চাইলে আপনার হিস্ট্রিটা অফ রাখতে পারবেন এখান থেকে। এটা এটা জি জিরো জি করে জি দিলে, ঠিক আছে? জি জি আচ্ছা ধন্যবাদ স্যার। এসকেএসডি আরেকটা জিনিস পুল জানার ছিল দেখায় যে স্যার। এটার জন্য কি করব স্যার? কোনটা? স্যার এসকেএসডি পুল দেখায় যে ওইটার জন্য। এটার জন্য কি করবেন? এটার জন্য আপনার র্যাম, র্যাম না, হুম, আপনাকে হচ্ছে সি ড্রাইভ খালি রাখতে হবে। খালি না রাখলেই সমস্যাটা হবে। সি স্যার ড্রাইভ আমার স্যার পুরোটা আরেকটা জিনিস গরম হতে জানার হয়। ছিল স্যার। স্যার জি জি। ফটোশপে তো স্যার ড্রাইভ কয়েকটার মধ্যে রাখা যায়, মানে আলাদা অন্যান্য ড্রাইভে রাখা যায়, কিন্তু ইলাস্ট্রেটরে এইটা আমি খুঁজে পাইনি। মানে অন্য ড্রাইভে রাখার কোনো সিস্টেম আছে? না, এগুলো নিয়ে এই সেভ তেমন একটা ভালো পরামর্শ দিতে পারবো না মনে হয়।
আপনি সেভ করার সময় ওই হ্যাঁ জায়গা থেকে ড্রাইভটা সিলেক্ট করে দিলেই হয়, সেভ আচ্ছা অ্যাজে গিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আর প্রশ্ন নিতে পারতেছি না। আজকের মতো শেষ করে দিচ্ছি। আর হচ্ছে আগামীকালকে ক্লাসে অবশ্যই যার যা প্রশ্ন আছে আমরা প্রথমেই যখন ঠিক একেবারে 8টা বাজে জয়েন করবেন। হ্যাঁ, আজকে একটু সমস্যা ছিল যার কারণে জয়েন করতে পারিনি, আমার লেট হয়েছিল। আগামীকালকে অবশ্যই আপনারা জাস্ট 8টায় জয়েন করবেন। আপনাদেরকে হচ্ছে ওই আইডি পাসওয়ার্ড দেখাই দিয়েছি গ্রুপে, ওখান থেকে আপনারা নিয়ে দেন জয়েন করবেন। ঠিক আছে, ভুলভাল জয়েন করবেন না, তা না হলে ওই একই সমস্যা হবে। আজকে ওই 1 ঘন্টা যেমন বসেছিলেন স্যার বসে সকাল থাকবেন। বিকাল কি একই টপিক থাকবে না? হ্যাঁ, সকাল বিকাল একই টপিক, সকালে রাতে একই টপিক। যদি সকালে স্যার ক্লাস করেন তাহলে রাতে ক্লাস করার দরকার নেই। জি স্যার, সকালে যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা করি স্যার, এই কারণে আচ্ছা আচ্ছা, বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ই করতে পারেন, তাহলে সকালে ডিজিটাল মডিউলে যদি করেন রাতে মডিউলে গ্রাফিক্স টাইম দিয়ে করবেন। গেছিলাম 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে, এটা কি চেঞ্জ হয়েছে? কোনটা? যে মডিউলে দেওয়া তো 8টা থেকে 11টা পর্যন্ত হ্যাঁ ক্লাস। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। না, এটা ক্লাস 2 ঘন্টায় চলবে। ওকে স্যার। জি, যদি প্রয়োজন হয় দেন আমরা আমাদের মতো করে, যদি প্রয়োজন হয় আমরা বাড়াই নেব। ঠিক আছে। ওকে স্যার। 2 ঘন্টা হিউজ টাইম, আমরা 2 ঘন্টা যদি ক্লাস করি অনেকেই দেখবেন যে 2 ঘন্টায় বোরিং হয়ে যাবে। যদি জি প্রয়োজন স্যার। হয়, ধরেন আমরা প্রজেক্ট পারফর্ম করতেছি, প্রজেক্ট পারফর্ম করতে গিয়ে যদি সময় বেশি লাগে আমরা সময় বেশি নিয়ে কাজ করব। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার স্যার একটা ভালো প্রশ্ন ছিল। থাকবেন। জি জি বলেন। স্যার যদি ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স ডিজাইন দুইটা ক্লাসই করি তাহলে কি দুইটাই প্রেজেন্ট দিতে হবে নাকি একটা না না দিলেই না হবে? না, একটা একটা যে কোনো একটা প্রেজেন্ট দিলেই হবে, এক বেলা। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক ছিল আছে, স্যার। সবাই স্যার ভালো দাওয়াত থাকবেন, দিবেন। সুস্থ থাকবেন, আজকের মতো স্যার শেষ করতেছি। আমার একটা প্রশ্ন ছিল ছোট। জি স্যার আমি এই যে মানে আপনি যে ডেস্কটপে, মানে আমরা যে ডেস্কটপে যে এই ইলাস্ট্রেটর রান করি, সম্পূর্ণ উপরে বার লাইন গুলো রিবন গুলো সব উপর সাইডে আসে, কিন্তু ল্যাপটপে কাজ করতে দেখা যায় সব কিছু উপরে আসে, কিছু রাইট সাইডে চলে যায়। কিন্তু পিসি প্যাটার্নটা আসলে খুব সুন্দর এবং মানে দেখতে মানে কাজ করতে খুব ইজি হয়। এটা কি কোনোভাবে ল্যাপটপে ওইভাবে আনা যায় বা এরকম পদ্ধতি মানে আছে নাকি কোনোভাবে আপনি করা যায়? আমি 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 স্ক্রিনশট, আপনি একটা স্ক্রিনশট দিয়ে আমার দেখাইন। আচ্ছা ঠিক আছে স্যার। কালকে একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট বক্সে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে সময় মতো ক্লাসে জয়েন করবেন। আজকের মতো জি স্যার। বিদায় নিলাম। জি জি স্যার স্যার। আদাব। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার আদাব। মরে যারা দাওয়াত দিয়েন।